বান্ধবীর ভাইকে নিজের হবু স্বামী ভাবতেই আমার গা শিউরে উঠল। সাথে সাথে চরম পরিমাণে অবাকও হলাম। এই মুহূর্তে আমার সামনের সোফাতে বসে আছে আমার বান্ধবী ও তার বাবা, সাথে ওই বজ্জাত লোকটা, মানে নীলার ভাই, মিস্টার আরফান অভ্র। লোকটা কেমন যেন ভাব নিয়ে পায়ের উপর পা তুলে ফোন গুতাচ্ছে। দেখে মনে হয় কোনো এক দেশের রাজপুত্র। হুম, কি ভাব দেখো। নীলা আমাকে দেখছে আর মিটিমিটি হাসছে, যা আমার কাটা ঘায়ে নুনের ছিটের মতো মনে হচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। মেয়েটার পেটে পেটে এসব চলছিল তা আমি জানতামই না। ওকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর ওর ব্যবস্থা করছি। এসব ভাবতে ভাবতেই নীলার আব্বু আমাকে প্রশ্ন করলেন। মেঘাম্মু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি কেমন আছেন? মলিন হেসে বললাম আমি। আমি অনেক ভালো আছি আম্মু। আজ অনেক খুশিও। তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। এটার মতো খুশি আর কিছুতেই নেই। তিনি হেসে বললেন। আঙ্কেলের কথায় আমি ভীষণ লজ্জা পেলাম। আঙ্কেলের এমন কথায় নীলা বলে উঠল। শুধু তুমি খুশি নাকি? আমিও তো ভীষণ খুশি। আমার বান্ধবী, আমার ভাবি, কি মজা! আহা! নীলার এমন কথায় উপস্থিত সবাই হেসে উঠল। আর অভ্র ভাই আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিলেন। তাহলে এবার অনুষ্ঠান শুরু করা হোক। বলল আমার ছোট বোন মিঠি। আমার পাশে আমার ছোট বোন মিঠি বসে আছে। তার পাশে টিয়া আর মিনু আপু। আর অভ্র ভাইয়ের পাশে আমার বড় ভাই মুহিত বসে আছে। তার পাশে আমার বাবা, ফুপা, বড় আব্বু, ছোট চাচু সবাই। আরো কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। এবার আমাকে অভ্র ভাইয়ের সাথে বসানো হলো। আমার তো লজ্জা প্লাস কান্না দুটোই পাচ্ছে। তবে এটা ভেবেই আমি অবাক হচ্ছি, অভ্র ভাই আমাকে বিয়ে কেন করছেন। উনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারেন না। কারণ আমি একটু বেশি চঞ্চল বলে। আর উনি খুব গম্ভীর মানুষ। খুব কম কথা বলেন, যা আমার খুব অপছন্দ। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। দেখতে মাশাআল্লাহ হিরোর মতন। হাইট 6 ফিট। জিম করা বডি, গায়ের রং উজ্জ্বল ফর্সা। আর মুখের ফেস তো সেই মায়াবী। চোখ দুটো করেঞ্জা, যা যে কোনো মেয়েকে ঘায়েল করবে নিমিষেই। হাসলে গালে টোল পড়ে। অবশ্য এটা আমি তার একটা ছবিতে দেখেছি। আর নীলার মুখে শুনেছি। কিন্তু নিজ চোখে কখনো দেখিনি, কারণ বজ্জারটাকে হাসতে কখনো দেখিনি আমি। দেখি শুধু মুখটা হুতুম প্যাঁচের মতো করে রাখে সর্বদাই। রাত 12টা 20 বাজে। আমি ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বেরোলাম। খুবই ক্লান্ত লাগছিল। এতগুলো মানুষের মধ্যে খুব আনইজি ফিল হচ্ছিল। এখন খুব ভালো লাগছে। বিছানায় গিয়ে আতশোয়া হয়ে বসলাম। তারপর বেড সাইডের পাশের টেবিল থেকে হুমায়ুন আহমেদের রূপা গল্পের বইটা হাতে নিলাম পড়ার জন্য। তখনই ফোনটা টুং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল অটোমেটিকলি। তার কারণ মেসেজটা হলো, এত রাতে শাওয়ার নেওয়াটা ঠিক হয়নি, ঠান্ডা লেগে যেতে পারে। সো নেক্সট টাইম যেন এমন ভুল না হয়, মাইন্ড ইট। কোন উগান্ডার এটা? আমি শাওয়ার নিয়েছি এটা জানলো কি করে? মস্তিষ্ক তো কাজ করাই বন্ধ করে দিয়েছে। এমনিতে একটা হুতুম প্যাচের কবলে পড়েছি। আর এই বেটা। এই তুই কে রে? আমি শাওয়ার নিয়েছি তুই জানলি কিভাবে? বজ্জাত। লিখেই সেই নাম্বারে সেন্ড করে দিলাম। কিন্তু এবার আর কোনো রিপ্লাই এলো না। তা দেখে আমি হতাশ হলাম। তাই ফোনটা পাশে রেখেই বই পড়তে শুরু করলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই ঠক পাষণ্ড লোকটার কথা। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। মুখে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। যাকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম, সে জীবনসঙ্গী হিসেবে চেয়েছে অন্য কাউকে। আর যাকে চাইনি সে চেয়েছে আমাকে। হিসাবটা বড্ড বেমানান। 1 মাস আগের কথা। 2 বছর রিলেশনের পর সে আমায় বলতেছে। মেঘু, আমি তোকে বিয়ে করতে পারবো না রে। সরি। আমি তার এহেন কথায় সূক্ষ্মভাবে তার দু চোখে আমার দু চোখ রাখলাম। ইতিমধ্যেই তার কথাটা আমার কানে ঝুমঝুম করে বাজছে। হৃদয়টা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ মেঘু, আমি সত্যিই বলছি। মা বাবা কেউ তোর আমার সম্পর্ক মেনে নিবে না। এমনি তো তোর বাবা মাও না। ওরা জানে তুই আমি শুধু দুজন চাচাতো ভাই বোন। কিন্তু আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো কিছুই জানে না। আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে, সেটা তো তুই জানিস। আর বাবার মুখের উপরে তো আমি কোনো কথাই বলতে পারি না, তুই জানিসই তো। এটুকু বলেই থামল হৃদ ভাইয়া। আমি এতক্ষণ শুধু তার কথাগুলোই শুনে গেলাম, কোনো প্রতিবাদ করলাম না। মেঘু, কিছু বল। তুমি কি আমায় ভালোবাসো হৃদ ভাইয়া? হ্যাঁ বাসি। শুধু বাসি? প্লিজ আমায় ভুল বুঝিস না আমার মেঘু। না। কেন ভুল বুঝবো তোমায়? এখন ঠিকই বুঝছি। আগে ভুল বুঝতাম। তাচ্ছিলের হাসি দিয়ে বললাম আমি। মেঘু। প্লিজ হৃদ ভাইয়া, আমায় মেঘু বলে ডাকবেন না। আমার নাম মেঘা। আর মেঘু বলে ডাকার অধিকারটা শুধু আমার প্রিয় মানুষটার, আপনার না। তুই এটা বলতে পারলি মেঘু? প্লিজ মেঘু বলে ডাকবেন না। মেঘা আমার নাম।
আর এখন থেকে আপনি আমার চাচাতো ভাই, আর আমি আপনার চাচাতো ছোট বোন। আশা করি কি বলেছি বুঝতে পেরেছেন। বলেই ছাদ থেকে নেমে গেলাম আমি। রুমে গিয়ে দরজা লাগিয়ে দরজার পাশে বসে পড়লাম। ডুকরে কেঁদে উঠলাম। কি বললো হৃদ ভাইয়া? সে আমাকে বিয়ে করতে পারবে না? তাহলে কেন আমাকে ভালোবাসা শেখালো? তার মায়ায় কেন জড়ালো এই আমাকে? 2 বছরের সব স্মৃতিকে এত সহজে ভোলা যায়? না, যায় না। তবে আমি ভোলার চেষ্টা করব। আর যাই হোক, নিজেকে কখনো কষ্ট দেব না। যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে কষ্ট দেব। হ্যাঁ, হৃদ ভাইয়াকে তার অপরাধের শাস্তি দেব। এসব মনে মনে বলেই চোখ মুছে উঠে দাঁড়ালাম। এরপর থেকে হৃদ ভাইয়ের সামনাসামনি হলে কথা বলতাম না, তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিছুদিন হলো তিনি কিছু কাজের জন্য দেশের বাইরে গেছেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যা মেজাজটাকে বিগড়ে দিল। কাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা আর নামাজ পড়বা। মাইন্ড ইট। মেসেজটা দেখে মাথা ঘুরে গেল। এই লোকটা জানলো কিভাবে আমি দেরিতে ঘুম থেকে উঠি? ই আবার কোনো পেতাত্তা নয় তো? না হলে এত কিছু জানে কিভাবে? কথাটা ভাবার মতো। এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। হাতটা ছাড়ুন প্লিজ, লাগছে খুব। হাতটা এবার ভেঙেই দেবেন নাকি? হ্যাঁ, সামান্য একটা কথার জন্য আপনি এমন কেন করছেন? পাগল নাকি আপনি? ইউ নো হু আই অ্যাম? দাঁতে দাঁত চেপে বললেন অভ্র ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জানি জানি কে আপনি। আপনাকে চিনবো না তো কাকে চিনবো? মুখ বাঁকিয়ে বললাম আমি। এবার তিনি আগের চেয়ে দ্বিগুণ জোরে আমার হাতটা চেপে ধরলেন। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। প্লিজ হাতটা ছেড়ে দিন না, আর জীবনেও এমন কথা বলবো না, প্লিজ। এবার তিনি আমার দিকে শীতল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আমার হাতটা ছেড়ে দিলেন। আমি হাত ছাড়িয়ে দৌড়ে ভার্সিটিতে ঢুকে পড়লাম। ক্যাম্পাসের বকুল গাছের তলায় বসে আছে নীলা সহ আমাদের ফ্রেন্ডস গ্রুপ। ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা বড় নিঃশ্বাস নিলাম। হাতটা চোখের সামনে ধরতেই বুকটা ছেদ করে উঠল। হাতটা ওই মিস্টার অভ্রর 5টা আঙুলের দাগ বসে গেছে। সেই দাগটা লাল বর্ণ ধারণ করেছে, জ্বলছেও খুব। ইচ্ছে করছে ওই রাক্ষসটার নাকটা কেটে টিকটিকির লেজে ঝুলিয়ে দেই। সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে, তোরা এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হয় আমাকে এই প্রথম দেখলি? হাতে ফু দিতে দিতে বললাম আমি। মেঘা, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার আমাদের ক্রাশের সাথে, না মানে অব্র ভাইয়ার সাথে। বলল জেরিন। তার সাথে তাল মেলালো রিনি, বিভা, অর্পাও। তো আজই তো বলতে এলাম কাল বিয়ে ঠিক হয়েছে। এই এই, তোরা আমার ভাবিকে এত হয়রান করিস না তো। এমনিতেই উনি হয়রান হয়ে এলেন। দুষ্ট হেসে বলল নীলা। আমি কঠোর দৃষ্টিতে নীলার দিকে তাকালাম। ও আমায় দেখে একটা শুকনো ঢোক গিলল। এই নীলা পেতনির জন্যই এত কিছু। আহারে নদী, এতই যখন ভাবির জন্য দরদ, তো ওখান থেকে আমাকে একা ফেলে কেটে পড়লি কেন? ওর পাশে বসে ওর কান চেপে ধরে বললাম আমি। আহ, লাগছে মেঘা, সরি। ওমা, এখন ভাবি থেকে মেঘা হয়ে গেলাম? তুই আমার বান্ধবী, প্লিজ কানটা ছাড়, ব্যথা পাচ্ছি তো। এই তোরা জানিস এই পেতনি কি করেছে? ওর নাক বোচা বাদর ভাইটার গলায় আমার মতো মুক্তোর মালা ঝুলিয়ে দিয়েছে। নীলার কান ছিঁড়ে দিয়ে বললাম আমি। হুম, জানি আমরা। নীলা আমাদের সব বলেছে। বলল রিমি। কি, তাহলে তোরা আগে থেকে এসব জানতি? হুম। রিমি, বিভা, জেরিন, অর্পা সবাই একসাথেই বলে উঠল। কি, তোরা এত বড় বেইমানি করলি আমার সাথে? রে, আর আমরা তো তোর ভালোর জন্যই এই বেমানিটা করলাম। তোরা জানিস আমার বিষয়ে সব, তাও তোরা? কাঁদো কাঁদো কণ্ঠে বললাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা যা করেছি সেটা ভালোই করেছি। বলল নীলা। তোর ভালোর গুষ্টি কিলাই, পাই পাই করে হিসাব রাখবো তোরা আমার কি ভালো করলি। বলে বড় বড় পা ফেলে ক্লাসে গেলাম। নীলা, তোর ভাবিজি মনে হয় রাগ করেছে, তুই গিয়ে রাগটা ভাঙিয়ে দিস কেমন। বলল জেরিন। হুম, চল তোরা। বলেই সবাই ক্লাসের দিকে গেল। তোরা আমার ভালো করতে গিয়ে যে খারাপটাই করেছিস তা আমি পই পই করে বুঝতে পেরেছি। ওই রাক্ষসটা এবার আমার গোস্ত কেটে তেলে ভেজে ফ্রাই করে খাবে। মনে মনে বলতে বলতে ক্লাসে ঢুকলাম। 1 ঘন্টা আগের কথা। ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে নিচে নামতেই দেখলাম নীলা সোফায় বসে আছে। কিরে, তুই এখন এই সময়ে? কেন আসতে পারি না বুঝি? মুখটা ভার করে বলল নীলা। আমি সেটা বলিনি মিস নীলা পেতনি। মেঘা, তুই আবার আমাকে পেতনি বললি? কোমরে 2 হাত রেখে কিছুটা রেগে বলল নীলা। এই মেঘা, তুই নীলা মামনিকে রাগাচ্ছিস কেন? তো কি করবো মা, তুমিই বলো। ও তোর হবু ননদিনী, তাই ওকে আদর যত্ন খাতির কর। আমার খেয়ে দিয়ে কাজ নেই তো আর যে ওকে খাতির করতে যাব?
বলে নীলার দিকে তাকিয়ে ভেংচি দিয়ে দিলাম আমি। আন্টি দেখো মেঘা কি বলছে। বলে মা চলে গেল, সাথে আমরাও তার পিছে পিছে গেলাম। এরপর দুজনে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে আসতেই আমাদের সামনে একটা গাড়ি দাঁড়ালো। গাড়িটা দেখে বুঝতে পেরেছি এটা অভ্র বান্দরের গাড়ি। গাড়িতে ওঠো। এটুকু বলে চুপ গেল অভ্র ভাইয়া। নীলা গিয়ে পেছনের সিটে বসলো, সাথে আমিও পেছনের সিটে বসতে যাব অমনি অভ্র ভাইয়া বলে উঠল, মিস মেঘা, আপনার কি আমাকে ড্রাইভার মনে হয়? হ্যাঁ তো আপনি যেহেতু ড্রাইভ করছেন সেহেতু আপনি ড্রাইভারই। বলে জিভ কাটলাম। এ কি বলে ফেললাম আমি? অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো অভ্র ভাইয়া। আমি কোনো কথা না বাড়িয়ে তার পাশে গিয়ে বসে পড়লাম। নয়তো উনি আমাকে মাথায় তুলে আছাড় মারবে, আর নয়তো মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেবে। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছাতেই নীলা চট করে নেমে ভার্সিটিতে ঢুকে পড়ল। আমি ওর এমন ব্যবহারে থ হয়ে গেলাম। তারপর নিজে গাড়ি থেকে নামতে নিলে হাতে টান পড়ল। মাথা ঘুরিয়ে পেছন ফিরে দেখলাম অভ্র ভাই আমার হাত চেপে ধরে আছে। আমি ভয়ে একটা শুকনো ঢুক গিলাম। কি 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 করছেন? একটু আগে আমায় যেন তুমি কি বলেছিলে? চোখের সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে বললেন তিনি। ড্রাইভার বলেছি। এটুকু বলেই তিনি আমার হাতটা খুব জোরে চেপে ধরলেন। তারপরেরটুকু তো আপনারা জানেনই। ভার্সিটিতে ক্লাস করাকালীন কারোর সাথে একটুও কথা বলিনি। ক্লাস শেষে একাই ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। এখন বেলকুনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। বিকেল 4:30 বাজে। আকাশটা আজ ভীষণ মেঘ করেছে। বড় বড় সাদা তুলোর ন্যায় মেঘগুলো কালো কয়লার ন্যায় ধারণ করেছে। মনে হয় এক্ষুনি ভয়ঙ্কর ঝড়ো হওয়া শুরু হবে। শো শো করে বালু মিশ্রিত ঠান্ডা বাতাসগুলো গ্রিল ছেদ করে আমার সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোমকূপগুলো জেগে উঠেছে ঠান্ডা বাতাসের স্পর্শে। কেঁপে কেঁপে উঠছি মাঝে মাঝে। মনটা কেমন যেন আনচান করছে, কিন্তু কেন এমন হচ্ছে তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎই আমার এমন হয়, বিশেষ করে সেদিনের পর যেদিন হৃদ ভাইয়া আমাকে রিজেক্ট করেছিল। হৃদ ভাইয়াকে আমি অনেক ভালোবাসতাম। সেদিন ওনার কথাগুলো শোনার পর আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়েছিলাম, কিন্তু তার মধ্যেও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে সবার সাথে মিশে হেসে খেলে বেরিয়েছিলাম। কিন্তু মনের ভেতরটায় তখন রক্তক্ষরণ হচ্ছিল। হৃদয়টা কাচের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এখন আমার একটাই প্রশ্ন, এই ভাঙা হৃদয় কি জোড়া লাগবে কখনো? শুনেছি ভাঙা হৃদয় জোড়া লাগে না, তাহলে? এসব ভাবছি তখনই চেয়ারে রাখা ফোনটা টুং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজ। মেসেজটা পড়েই আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। যাকে আমি ভালোবাসি না, যাকে আমি দু চোখেই সহ্য করতে পারি না, তাকে স্বামী হিসেবে কিভাবে মানবো? কিভাবে? উত্তরটা দিতে পারিস মিঠি? আপু, তুই এসব কি বলছিস বলতো? অপর ভাইয়া কোন দিক দিয়ে খারাপ বলতো, যে তাকে তুই দুই চোখে সহ্য করতে পারিস না? জানি না রে, বাট ওনার চালচলন মুড এসব আমার একদমই পছন্দ না। তুমি সবসময় পারফেক্ট মানুষকে পছন্দ করো, নিজের যাকে ভালো লাগে তাকে প্রাধান্য দাও কেন বলো তো? হৃদ ভাইয়া তো তোমার পছন্দের মানুষ ছিল, এখনো কি সে তোমার পছন্দের মানুষ আছে? বা ভালোবাসার? তোমার যাকে ভালো লাগে না তাকে অন্য কারো ভালো লাগতেই পারে, হয়তোবা ভীষণ। তোমার অপছন্দের মানুষটাকে যদি অন্য কারো ভালো লাগে, তাহলে তোমাকে সেই মানুষটার ভালো দিক, ভালো গুণ সব প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে হবে। তারও কিছু স্বভাব, কিছু ভালো লাগা, তার মনের কথাগুলো তোমায় বুঝতে হবে। তবেই তুমি সেই মানুষটার প্রতি বিরক্ত হবে না, তার প্রতি তোমার একটা মুগ্ধতা তৈরি হবে। সবসময় একটা মানুষ তোমার সামনে যা দেখায়, ভেতরে তো সে তেমন নাও হতে পারে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বলল মিঠি। আমি অবাক হয়ে মিঠির কথাগুলো শুনে যাচ্ছি। এতটুকু একটা মেয়ে, অথচ তার কথাগুলোর অর্থ বিশাল। আসলে এই কথাগুলো একদমই ঠিক। মেয়েটা অনেক বুঝদার। এতটা বুঝদার হয়তো আমিও না। ঠিক বলেছিস। হয়তো আমি একটু বেশি নেগেটিভ ভাবি অব্র ভাইয়ার ব্যাপারে। মিহি কণ্ঠে বললাম আমি। আপু, আমার অ্যাসাইনমেন্ট লেখা বাকি আছে, আমি গেলাম। বলেই চলে গেল মিঠি। মিঠি মেয়েটা ছোট থেকেই বড্ড শান্তশিষ্ট, বুদ্ধিমতী আর সহনশীল। এবার মিঠি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে, আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠব। 2 বছরের ছোট বড় আমরা, অথচ দুজনেই বন্ধু। কেউ বলবে না আমরা দুজন বোন, সবাই বলবে আমরা বন্ধু। না চেহারায় মিল, না ব্যবহারে, আর না আচরণে। আপুরে, প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা যেমন তুই ভোগ করছিস, তেমন আমিও। ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখা বড্ড কষ্টকর, বলতে গেলে ভয়ঙ্কর এক গুমরানো যন্ত্রণা। যদি সেটা হয় ওয়ান সাইড লাভ, এই যন্ত্রণা নিজের মনের মধ্য থেকেই ধীরে ধীরে নিজের সর্বস্ব গ্রাস করে ফেলে।
না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। কথাগুলো মনে মনে বলেই চোখের কোণে এক ফোঁটা অশ্রু সযত্নে মুছে ফেলল মিঠি। তারপর নিজের রুমে চলে গেল। ছাদের এক কোণে হাঁটু মুড়ে বসে চোখ বুজে গিটার টুংটাং আওয়াজ তুলছে অব্র, আর তার পাশেই বসে আছে নীলা। ভাইয়া, একটা গান গা না প্লিজ, আমার কিউট ভাবিকে ডেডিকেটেড করে, প্লিজ। মিনতি কণ্ঠে বলে উঠল নীলা। অভ্র চোখ বন্ধ রাখা অবস্থায় নীলার কথা শুনে মুচকে হাসল আর গলায় সুর তুলল। গানটা শেষ করেই চোখ খুলল অভ্র। ঠোঁটের কোণে মিষ্টি হাসি, সেই হাসির কারণে গালের মধ্যভাগে টোলটা লুকোচুরি খেলছে। নীলা এক দৃষ্টিতে চেয়ে দেখছে তার ভাইকে, আর ভাবছে আগের অভ্র আর এখনকার অভ্র আকাশ পাতাল তফাৎ। তার বদমেজাজি রাগী গম্ভীর ভাইটা এখন অনেকটাই পাল্টে গেছে, সেটা একমাত্র তার চঞ্চল দুষ্ট বান্ধবী মেঘার জন্য। উফ, এখন তো বান্ধবী নয়, ভাবি। হঠাৎ দমকা হওয়ার মতো আমার হৃদয়কে প্রেম স্পর্শে ছুঁয়ে গেল সে। তার কাজল রাঙা চোখে ভয়ঙ্করভাবে নেশাক্ত হয়ে পড়লাম। তার খোলা চুলের মিষ্টি ঘ্রাণ আমায় বারংবার মাতাল করেছে। তার চোখের অতল স্পর্শ করতে পারলেও সে তা পারেনি। কেন পারিনি বলতে পারিস নীলা? অভ্র আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো নীলাকে। ভাইয়া, মেগার হৃদয়ে সবটা জুড়ে বসত করছে হৃদ ভাইয়া। দীর্ঘ 2টা বছর ধরে খুব ভালোবাসে মেয়েটা হৃদ ভাইয়াকে, আর সেই জন্যই তো তোমার চোখের ভাষা বুঝতে পারছে না বা চাইছে না। নীলা ধীরে ধীরে বলল কথাগুলো। নীলার কথা শুনে অভ্রের বুক ছিঁড়ে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। হৃদয়টা ভারী হয়ে এলো, তীর তীর করে কাঁপতে থাকে তার হালকা গোলাপি ঠোঁটগুলো। হার্টবিট দ্রুত চলছে। হয়তো আমি একটু বেশি করে ফেলছি। অযাচিতভাবে এসেছে সে আমার জীবনে, এই অন্ধকারাচ্ছন্ন জীবনে এক টুকরো আলো হয়ে। ভাইয়া, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই মেঘা তোমারই হবে, খুব করে ভালোবাসবে তোমাকে। মলিন হেসে অভ্রকে আশ্বাস দিল নীলা। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল দিচ্ছি। তখনই বিছানার উপর থাকা ফোনটা টুং করে বেজে উঠল। সময়কাল মাত্র 3 সেকেন্ড, মানে মেসেজ এসেছে, কল নয়। দুপা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম লাট সাহেব মেসেজ করেছে। নিচে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। 2 মিনিট সময় দিচ্ছি, মাইন্ড ইট। মেসেজটা দেখে মেজাজটা বিগড়ে গেল। এই হুতুম প্যাচেটা আমার পেছনে আঠার মতো চিপকে আছে। যতই নিজের কাছ থেকে ছাড়াতে চাচ্ছি ততই আরো চিপকে যায়। বিয়ে না হতে এত অধিকার ফলায়, না জানি বিয়ের পর কি করবে। কাল রাতে এই লাট সাহেবের জন্য বৃষ্টিতে ভিজতে পারিনি। সোজাসুজি মেসেজে লিখেছে, খবরদার, বৃষ্টিতে ভেজার কথা মনেও আনবে না। আর যদি বৃষ্টিতে ভিজো তাহলে কালকের কথা তো মনেই আছে তোমার। মেসেজটা পড়ার পর কিছুক্ষণ থমকেছিলাম। মস্তিষ্ক জানান দিচ্ছিল এটা সেই হুতুম প্যাচা অব্র, আর এই 2 দিন ধরে উনি আমাকে থ্রেট দিচ্ছিলেন। এটুকু ভাবতেই মনে হলো লেট হয়ে যাচ্ছে, তাই বিছানার ওপর থেকে ব্যাগটা হাতে নিয়ে দ্রুত নিচে গেলাম। নিচে নামার সময় চোখ পড়ল সোফায় বসে থাকা হৃদ ভাইয়ার ওপর। তিনি একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। বুকটা ধক করে উঠল। কেমন এক অদ্ভুত যন্ত্রণা হচ্ছে হৃদয়ে, অথচ মস্তিষ্ক লাল সিগন্যাল দিচ্ছে। সেটা হচ্ছে রাগের। রাগ হচ্ছে কিছুটা বেইমানটাকে দেখে। তবুও নিজেকে সামলে স্বাভাবিকভাবে নিচে নামলাম। নিচে বড় আম্মু খাবার পরিবেশন করছে। আম্মু হয়তো ওপরে, তাই বড় আম্মুকেই বললাম, বড় আম্মু আমি ভার্সিটি যাচ্ছি, ক্যান্টিনে খেয়ে নেব। আরে, এত তাড়াহুড়ো কেন? খেয়ে যা। না গো, তোমাদের জামাই ওয়েট করছে, ওর সাথে আজ ব্রেকফাস্টটা সেরে নিব, কেমন? মিষ্টি এসে বললাম আমি। আমার কথায় মিষ্টি আসলো বড় আম্মু, আর ওপর দিকে হৃদ ভাই আমার কথা শুনে 440 ভোল্টের ঝটকা খেলেন। শূন্য চোখে চেয়ে আছে আমার দিকে। আমি মিটি হাসতে হাসতে বাসা থেকে বেরিয়ে গেলাম। মা, কি বলছে মেঘা? কেন রে, তুই জানিস না মেঘার বিয়ে ঠিক হয়ে গেছে? আকদও সম্পূর্ণ হয়েছে কিছুদিন হলো, উত্তর দিল হৃদের মা। না তো। অবিশ্বাস্য কণ্ঠে জবাব দিল হৃদ। মেঘা বলেনি তোকে? আমরা জানি মেঘলা হয়তো তোকে সব বলেছে, তাই আমরা নতুন করে আর কিছু বলতে যাইনি। হৃদের বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু কেন তা সে নিজেও জানে না। সে তো মেধাকে ভালোবাসে না, তাহলে এমন কষ্ট হচ্ছে কেন মেঘার বিয়ের কথা শুনে? এই যে মিস্টার ভাইয়া, আমি আইসক্রিম খাবো, আজ আপনার তরফ থেকে আমার পার্টি, প্লিজ। উত্তেজনা নিয়ে অভ্র ভাইয়াকে বললাম আমি, অথচ কথাটা বলেই নিজে নিজে অবাক হলাম। খুব অবাক। কে বলেছে আমি এখনো আপনাকে ভালোবাসি? আমি আপনাকে আর ভালোবাসি না।
আমি আপনাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। বেঈমান কোথাকার। এটুকু বলে নিজের হাত থেকে হৃদ ভাইয়ের হাতটা ঝটকিয়ে ছড়িয়ে নিয়ে ছাদ থেকে দ্রুত নেমে গেলাম। চোখে জমে গেছে কষ্টের নোনা জল। অদ্ভুত যন্ত্রণায় কাতরাচ্ছে এই হৃদয় আমার। হৃদ ভাইয়াকে দেখলে রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আজকের এই পরিণতির জন্য আমিই দায়ী। আমি যদি হৃদ ভাইয়াকে এতটা ভালো না বাসতাম, বিশ্বাস না করতাম, তাহলে এমন হতোই না। 6 মিনিট আগের কথা। কিছুক্ষণ আগে ছাদে গিয়েছিলাম শুকনো কাপড়গুলো তুলতে। ছাদে উঠতে হৃদ ভাই আমার হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, মেঘু, সত্যি কি তুই এই বিয়েতে খুশি? অবশ্যই আমি খুব খুশি। মনের মতো একজনকে পেয়েছি। হ্যান্ডসাম, স্টাইলিশ, একজন বড় ইঞ্জিনিয়ার, বলতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট একজন মানুষ তিনি। তাহলে আমি এমন একজনকে নিজের স্বামী হিসেবে পেয়ে কেন খুশি হব না? আজব। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমি। মেঘু, তুই আমাকে ভালোবাসিস, তাহলে অন্য কাউকে? রেগে বলল হৃদ ভাইয়া। তার পরেরটুকু তো আপনারা জানেনই। রুমে বসে এসব ভাবছি তখনই দরজায় কেউ কড়া নাড়ল। চোখ মুছে দরজাটা খুললাম। দরজার বাইরে নীলা দাঁড়িয়ে আছে। ও দুপাটি দাঁত বের করে হেসে রুমে ঢুকলো। কিরে, তুই এই সময় এইখানে? অবাক হয়ে বললাম আমি। কেন? আমি আসতে পারি না বুঝি? এখন এটা আমার ভাবির বাড়ি, তো আমি যখন তখন আসতেই পারি। হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। এবার বল কেন এসেছিস? আজ এখানেই থাকবো। ভাইয়াও এসেছে, আর বাবা আজ কোম্পানির কাজে মালয়েশিয়া গিয়েছে। তোর আব্বু মানে আঙ্কেল আমাদের আজ ইনভাইট করেছে। বলল নীলা। তখনই রুমে ঢুকলো মিঠি টিয়া। সবাই এসে আমাকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। বাট এর কারণটা আমি বুঝলাম না। কিরে, তোরা আমাকে দেখে হাসছিস কেন? ভ্রুকুচকে বললাম আমি। আমাদের হ্যান্ডসাম দুলাভাইয়ের চোখ দুটো মেঘা আপুকে খুঁজছে, এত সুন্দর সুন্দর শালি থাকা সত্ত্বেও। বলল টিয়া। সেটা তো অবশ্যই। আমার ভাই অন্যদের মতো লুচু না। সে শুধু তার হবু বউকেই দেখবে, আর কাউকে নয়। বলল নীলা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। দেখতে হবে না দুলাভাইটা কার? মিঠি টি শার্টের কলার ঝাঁকিয়ে বলল, তোরা থাক, তোদের দুলাভাইকে নিয়ে আমি গেলাম। বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দুলাভাই করে আমার কানটা ঝালাফালা করে দিল আল্লাহ। বিড়বিড় করে এসব বলতে বলতে সিঁড়ি দিয়ে নামতে গেলে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়তে নিলেই কেউ আমাকে ধরে ফেললো। ভয়ে চোখ দুটো বন্ধ হয়ে গেল। পিটপিট করে চোখ খুলে দেখলাম মিস্টার অভ্র আমার কোমর জড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। তার এমন করে তাকানোতে আমার অস্বস্তি লাগছিল। এই যে ছাড়ুন আমায়, আর কত দেখবেন আমায়? নিজের হবু বউকে এমন ভাবে দেখছেন যেন জীবনে কোনোদিন দেখেনি। দুষ্টু হেসে বললাম আমি। উনি আমার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলেন। হালকা কাশি দিয়ে আমাকে দাঁড় করিয়ে কিছুটা দূরে সরে গেলেন তিনি। আমি এবার তার কাছে গিয়ে পায়ের পাতা উঁচু করে তার গলা জড়িয়ে ধরলাম। তিনি আমার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেলেন। বোঝার চেষ্টা করছেন আমাকে হয়তো। কি ব্যাপার স্যার? আপনাকে কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। চোখ মেরে তাকে বললাম। আর ইউ ওকে? চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন তিনি। আমি তাকে অবাক করে তার ডান গালে টুক করে একটা চুমু খেয়ে বললাম, হ্যাঁ ডিয়ার হবু হাজবেন্ড, আমি ঠিকই আছি। বলে হাসতে হাসতে নিচে নেমে গেলাম। তিনি আমার দিকে এখনো অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিচে গিয়ে হাঁপাতে লাগলাম। উফ মেঘা, তোকে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। কি অভিনয়টা না তুই করলি! নিজেই নিজেকে বললাম। ওনার অত কাছে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল। বুকটা ধক করছিল। ভয় হচ্ছিল যদি হনুমানটা কষিয়ে আমায় দুটো চর বসিয়ে দিত তখন। না জানি এখন আমাকে কি ভাবছেন তিনি। সে যাই হোক, একজনকে তো জ্বলতে দেখেছি। এতে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে মলম লাগানোর মতো কিছুটা শান্তি পেয়েছি। যখন আমাকে মিস্টার অভ্র পড়ে যেতে নিলে ধরে ফেললেন, তখনই চোখ খুলে আগে আমার চোখ পড়েছে হৃদ ভাইয়ার ওপর। তিনি ঠিক মিস্টার অভ্র ভাইয়ার পেছনে ওপরের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আর হৃদ ভাইয়াকে জ্বালাতেই এই কাণ্ডটা করলাম। এসব ভাবছি তখনই আমাকে ডাকলো আম্মু। মেঘা, এদিকে আয় তো একটু মা। কি হয়েছে মা, বলো। এগুলো ধর, এগুলো নিয়ে ছাদে যা। ওখানে ছোটরা সবাই আছে, কিছুক্ষণ ওখানে আড্ডা দিবে নাকি মিঠিরা? ও আচ্ছা, দাও। বলে নাস্তার ট্রেটা হাতে নিয়ে ওপরে গেলাম। ওপরে কেউ নেই, হয়তো সবাই ছাদে আছে। তাই ছাদের দিকে গেলাম। ছাদে সবাই গোল হয়ে আছে, সাথে হৃদ ভাইয়াও আছে। আমি গিয়ে নাস্তার ট্রেটা টি টেবিলে রাখলাম। তখনই চোখ গেল অভ্র ভাইয়ার ওপর। তিনি ছাদের এক কোণে দাঁড়িয়ে ফোনে হয়তো কারোর সাথে কথা বলছেন। মেঘাপু বস। বলে আমার হাত টেনে টিয়ার পাশে বসিয়ে দিল মিঠি। টিয়ার আরেক পাশে বসলো মিঠি। মোহিত ভাইয়ার পাশে নীলা, তার আরেক পাশে হৃদ ভাইয়া, আর তার পাশে হয়তো অভ্র ভাইয়া বসবেন। মেঘাপু, একটা গান গা। বলল মিঠি। না না, আমি গান পারি না।
না, তোকে গাইতেই হবে প্লিজ। হ্যাঁ, তোকে গাইতেই হবে। বলল নীলা। হ্যাঁ, নয়তো তোকে নাচতেই হবে। কি বলিস সবাই? বলে উঠল মিঠি। মিঠির কথায় সাড়া দিল হৃদ ভাই, অভ্র ভাই, আমাদের সবাই। এই না না, আমি গান গাবো, বাট নাচতে পারবো না, প্লিজ। তোরা তো জানিসই আমি নাচতে পারি না, মিনতি কণ্ঠে বললাম আমি। তাহলে গান গাওয়া স্টার্ট কর। তোর গান দিয়েই আড্ডা শুরু হোক। বলল নীলা। চোখ বুজে গলায় সুর তুললাম। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सब दे, मेरी जरूरत तू बन गया, बातें दिल की नजरों ने की, सच के रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना जाने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना জানে লাগে হাম। গান শেষ হতেই সবাই হাততালি দিতে লাগলো। আমার চোখ গিয়ে পড়লো অভ্র ভাইয়ার ওপর। তিনি অবাক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। অভ্র অবাক হয়ে তার প্রেয়সীকে দেখছে। পুরো স্তব্ধ হয়ে গেছে সে মেঘার গান শুনে। গানটা অভ্রর আগে থেকে খুব পছন্দের, আর না চাইতেও আজ সে তার প্রিয় গানটা প্রিয় মানুষটার মুখে শুনলো। অনুভূতিটা পুরোপুরিভাবে অন্যরকম। জিজু, এসো এখানে। বলল টিয়া। উনি এসে বসলো হৃদ ভাইয়ার পাশে। জিজু, একটা গান গাও না প্লিজ, আপুকে ডেডিকেট করে। বলল মিঠি। হ্যাঁ ভাইয়া, প্লিজ। বলল নীলা। ওকে ওকে, আমার শালিকারা যেহেতু আবদার করেছে সেহেতু অবশ্যই। মেঘাপু, দেখো আমাদের জিজু কত ভালো। হেসে বলল টিয়া। আমি টিয়ার কথা শুনে মুখ বাঁকালাম, বাট কিছু বললাম না। অভ্র গাইতে শুরু করলো। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ। এদিকে সবাই মুগ্ধ হয়ে অভ্র ভাইয়ের গান শুনছে, শুধু হৃদ ভাইয়া বাদে। তিনি রাগী রাগী ভাব নিয়ে বসে আছে, চোখগুলো তার লালচে আভায় ছেয়ে গেছে। নামান বলছি, আমাকে নামান। আমি কি ছোট বাচ্চা যে আমাকে কোলে নিতে হবে? ড্যাং ড্যাং করে সবার সামনে আমায় কোলে নিতে আপনার একটুও লজ্জা লাগলো না? বেলাজ কোথাকার, শয়তান একটা। এটুকু বলেই যে না অভ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়েছি, অমনি আমার আত্মা ফুরুত করে উড়ে গেল। এলিয়েনের মতো চোখগুলো লাল হয়ে গেছে, যে দৃষ্টি আমাকে ভয়ঙ্কর কিছু জানান দিচ্ছে। দাঁতে দাঁত চেপে হয়তো রাগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্র ভাইয়া। সিঁড়ি বেয়ে রুমে নিয়ে গিয়ে রুমের দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে বিছানার দিকে এগোলো অভ্র ভাইয়া। তা দেখে আমি একটা শুকনো ঢোক গিলাম। কেন রাগের মাথায় এত প্যাচর প্যাচর করতে গেলাম? এখন কি হবে? আল্লাহ রক্ষা করিয়া আমায় এই হনুমানটার হাত থেকে। হঠাৎ আমাকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল অভ্র হনুমানটা। ব্যথায় কুকিয়ে এক প্রকার চিৎকার দিলাম আমি। কোমরটা হয়তো আর আস্ত নেই, হাড় হুড্ডি যা আছে সব হয়তো গুঁড়ো হয়ে গেছে। ব্যথায় কান্না করে দিলাম আমি। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, সাথে ওই অভ্রটারও। চোখ বুজে কান্না করছি। হঠাৎ কারো উষ্ণ নিঃশ্বাস আমার মুখের ওপর। চট করে চোখ খুলে যা দেখলাম তাতে আমার চোখগুলো অটোমেটিকলি রসগোল্লার মতো হয়ে গেছে। কারণ অভ্র ভাই আমার খুব কাছে, 2 ইঞ্চির মতো ফাঁক আছে আমাদের মধ্যে মাত্র। আব্বা ভাইয়া আপনি? আর কিছু বলতে পারলাম না, তার আগে অভ্র ভাইয়া তার ঠোঁটে আমার ঠোঁট মিলাই দিল। আমি তো অবাকে চরম সীমায় পৌঁছে গেছি। হঠাৎ তিনি আমার ঠোঁট রুডলি কামড় দিতে লাগলো। ব্যথায় ছটপট করতে লাগলাম। এতে তিনি আরো দ্বিগুণ জোরে জোরে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। চোখের কোণ বেয়ে ব্যথার বহিঃপ্রকাশ ঘটছে। গলা কাটে মুরগির মতো ছটপট করতে লাগলাম, কিন্তু তার এতে কোনো ভাবান্তর নেই। তিনি আরামসে আমার ঠোঁট কামড়ে চলেছেন। কিছুক্ষণ পর অভ্র রাগ কমে গেল। সফটলি কিস করতে লাগলো। তার মায়াপরীকে ডুবে গেল তার মায়াপরীর উষ্ণ গোলাপি ঠোঁটগুলোতে। প্রায় 4 মিনিট পর ছাড়লো মেঘাকে। দুজনেই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অভ্র নিজেকে খুব করে কন্ট্রোল করার চেষ্টা করছে। অভ্র হনুমানটার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে বিছানা থেকে নেমে বাইরে যেতে নিব, অমনি পেছন থেকে অভ্র ভাই আমার হাত টেনে তার বুকের সাথে আমার পিঠ মিশিয়ে নিল। কিছুটা কেঁপে উঠলাম আমি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, কেঁদে কেঁদে বললাম আমি। অমনি আমার চুলগুলো এক সাইড করে ঘাড়ে তার থুতনি রাখলেন। কেমন লাগলো মিসেস মেঘা? নিশ্চয়ই ফিলিংসটা জোস ছিল। এমন ফিলিংস আরও আসবে তোমার জীবনে যদি তোমার এই হবু বরটাকে রাগাও।
কিছু করার আগে তার পরিণামটা আগে ভেবে দেখিও যান। বলে আমার কাঁধে একটা কিস করে দরজা খুলে হনহন করে চলে গেলেন তিনি। আমি এখনো স্ট্যাচু হয়ে আছি। কেমন এক যন্ত্রণাময় অনুভূতির সাথে পরিচয় করলো এই আজব গম্ভীর বদমেজাজি হনুমান অভ্রটা। মনে মনে বলেই বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে কাঁদতে লাগলাম। ঠোঁট দুটো কেমন ব্যথা করছে। কিছুক্ষণ আগে সবাই আড্ডা শেষ করে নিচে যাবার জন্য উঠে পড়লো, সাথে আমিও। কিন্তু উঠতে গিয়ে ওমাগো বলে নিচে বসে পড়লাম। কি হয়েছে আপু? বসে পড়লে যে? পায়ে ব্যথা পেলে কিভাবে? আমার পাশে এসে বলল মিঠি। পায়ের রগ টান মেরেছে হয়তো। আমার হাতের ওঠার চেষ্টা করো। বলে মিঠি আমার হাত ধরে ওঠাতে চেষ্টা করলে পুনরায় উঠতে নিলে আবার বসে পড়লাম। উঠতে গেলে ব্যথায় বসে পড়ছি। এবার এগিয়ে এলো হৃদ ভাইয়া। হৃদ ভাইয়া বলল, তোর তো ছোটবেলা থেকেই বেশিক্ষণ বসে থাকলে পায়ের রগ টান মারে। আয়, আমি তোকে রুমে নিয়ে যাচ্ছি। বলেই আমাকে ধরতে যাবে পাজা কোলে নেয়ার জন্য। তখনই সামনে এসে দাঁড়ালো অভ্র ভাইয়া আর বলল, থাক থাক ভাইয়া, আর কত সেবা করবেন বোনের? এবার তো তার হবু স্বামীকে একটু সেবা করার সুযোগ দিন। অনেক করেছেন আমার হবু বউয়ের জন্য, তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলতে বলতে আমাকে পাজা কোলে তুলে নিল অভ্র ভাইয়া। আমি অবাক হয়ে তাকালাম রীত আর অভ্র ভাইয়ার দিকে। সবাই আমাদের দেখছে আর মিটিমিটি হাসছে, যা দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। সিঁড়িতে নামতে লাগলেই বলতে লাগলাম, তার পরেরটুকু তো আপনারা জানেনই। আমি তো মেঘাকে ভালোবাসিনি, তাহলে কেন মেঘা আর অভ্রকে একসাথে দেখলে আমার হিংসে হয়, রাগ হয়? কেন কেন কেন? রুমের মধ্যে রেগে ফ্লাওয়ার বক্স ভেঙে কথাগুলো বলল হৃদ। আপনি কেন বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি কেন? একজনের কলার চেপে ধরে বলল কথাগুলো। কিন্তু মিস নীলা, আমি তো আপনাকে ভালোবাসি না। ছেলেটি ডেভিল হেসে বলল, একটু ভালোবাসলে কি হয় বলুন তো? আমার মাঝে কি কমতি আছে বলুন যে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আপনার মধ্যে অনেক কমতি আছে মিস নীলা, সেটা আপনি নিজেও জানেন না। কি সেই কমতি বলুন? ছেলেটি কিছু না বলে নীলার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। নীলা হতাশাময় নিঃশ্বাস ছেড়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আকাশ পানে তাকিয়ে আছে। একটু পরেই ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ছন্দাকারে বলল নীলা। কেন বুঝেন না? আমি আপনাকে খুব ভালোবাসি। প্রতিটা রাতের ঘুম আপনি হারাম করেছেন। আমার হাসি খুশিময় দুনিয়াটা থমকে গেছে শুধু আপনার কারণে। প্রতিবার এই হৃদয় আপনার জন্য ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণা আপনি বুঝবেন না। ওয়ান সাইড লাভে যে কত কষ্ট, যন্ত্রণা, তা শুধু তারাই জানে যারা দিনের পর দিন একতরফা ভালোবেসে আসছে। মিস নীলা, আমিও আপনাকে খুব ভালোবাসি, অতিরিক্ত চাই আপনাকে। হ্যাঁ, আপনাকে নিজের করে নিব। আর কটা দিন অপেক্ষা করেন, সময় আসলেই আপনি সবটা জানতে পারবেন। নীলার ভালোবাসার মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো বলল। এদিকে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার পাশে এসে শুয়েছে। চট করে চোখ খুলে দেখলাম নীলা এসে পাশে শুয়েছে। আমি কিছু না বলেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম আবার। অভ্র শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ কোনো এক নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজ সিন করতে রাগে কপালের রগ ভেসে উঠল অভ্রের। ইউ ইডিয়েট রাস্কেল, তোকে আমি ছাড়বো না। রেগে মেগে বলল অভ্র। তোকে আমায় ভালোবাসতেই হবে। তুই চাইলেও আমার, তুই না চাইলেও আমার। তোকে নিজের খাঁচায় বন্দি করে রাখবো আজীবন। তুই শুধু আমার, হ্যাঁ তুই শুধু আমার। এই অভ্রের শুভ্র পরি তুই। কথাগুলো মনে মনে বলেই ডেভিল স্মাইল দিল অভ্র। একের পর এক সিগারেট ছাতে দাঁড়িয়ে ফুঁকে যাচ্ছে অভ্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়া অভ্রকে ঘিরে রয়েছে। রাত প্রায় 11টা বাজে, কিন্তু অভ্রর চোখে ঘুম নেই, তাই তো ছাদে দাঁড়িয়ে আছে। সঙ্গী হিসেবে আছে তার সিগারেট। মেঘাকে কাল অনেক কষ্ট দিয়েছে অভ্র, এতে অবশ্য মেঘার দোষ ছিল। মেঘা তখন যদি অভ্রকে ওসব উল্টোপাল্টা কিছু না বলতো, তাহলে হয়তো অভ্রের না রাগ উঠতো না মেঘার শাস্তি পেতে হতো। কাল রাত থেকে এ পর্যন্ত মেঘার সাথে কথা হয়নি অভ্রের। আজ সকালে মেঘাদের বাসা থেকে ফিরেছে অভ্র ও নীলা। নীলাকে বাসায় রেখে অভ্র অফিসে চলে গেছে। একেবারে রাত 9টায় বাসায় ফিরে সে। ফ্রেশ হয়ে নীলা সহ ডিনার করে ছাদে আসে অভ্র। মাথায় তার এখনো রাগ টকবক করছে কাল রাতে সেই পিকগুলো দেখে, যেখানে মেঘা হৃদ সহ বৃষ্টিতে ভিজছে, হাত ধরে রাস্তা পার হচ্ছে, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, কখনো বা দুজনে কড়া রোদে এক ছাতা নিচে দাঁড়িয়ে আছে। আর এই টপিকগুলো একটা আননোন নাম্বারে সেন্ড করা হয়েছে অভ্রের ফোনে। তবে অভ্র জানে এটা কার কাজ, তাই তার মাথায় রাগ চড়ে যায়। পিকগুলো দেখে
হৃদয়টা অদৃশ্য বর্ষণে ঝরতে থাকে, আর অক্ষত হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হচ্ছে। এসব শুধু অভ্র বুঝতে পারছে, অন্য কেউ নয়। কানে ইয়ারফোন গুজে রুমে শুয়ে আছি, মনটা একটুও ভালো নেই। একজন হলো হৃদ বেঈমান, আর একজন হলো হনুমান খাটাস এলিয়েন অভ্র। এই দুজনেই হয়তো আমাকে পাবনার মেন্টাল হসপিটালে পাঠানোর প্ল্যান করছে। একজন ভালোবাসার নাম করে ঠকালো, আর একজন হবু বর বলে যা ইচ্ছে তাই করছে। কাল অভ্র ভাইয়ের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। মানুষটা না যতটা মুগ্ধ করছে আমায়, তার চেয়ে দ্বিগুণ বিষিয়ে দিচ্ছে এই হৃদয়। একজনকে ভালোবেসে শুধু ধোকাটাই হয়তো আমার প্রাপ্য ছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনেই নেই। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে আগে বেলকনিতে গেলাম। ইতিমধ্যেই সূর্যের মিষ্টি আলো ছড়িয়ে পড়েছে চারিপাশে। গ্রিল ভেদ করে মিষ্টি এক ফালি রোদ এসে পড়েছে আমার কপালে। পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছে, সাথে মৃদু বাতাস বইছে। শুভ্র সতেজ আবহাওয়ায় একটা লম্বা নিঃশ্বাস নিলাম। সব মিলিয়ে এক অমায়িক সৌন্দর্যে সেজে উঠেছে প্রকৃতি। হঠাৎ চোখ যায় বেলকনির এক কোণে পড়ে থাকা একটা গোলাপের তোড়া, সাথে একটা গিফট বক্স। অবাক হয়ে দুপা এগিয়ে ফুলের তোড়া আর বক্সটা হাতে তুলে নিলাম। উল্টে পাল্টে দেখলাম কোনো নাম মেনশনের কার্ড নেই। এতে আরো বেশি আশ্চর্য হলাম। কে আমাকে গিফট দিতে যাবে? গিফট দেওয়ার মতো মানুষ এই মুহূর্তে আমার কেউ নেই। তবে তাজা গোলাপের ঘ্রাণ নাকে লাগাতেই এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। ফুলগুলোতে নাক গুজে দিয়ে ঘ্রাণ নিতে থাকলাম। লাল টকটকে গোলাপগুলোর রূপ সৌন্দর্য যেন উতলে পড়ছে। হঠাৎ করে কি জানি হলো, তাই গোলাপের তোড়া থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুজে দিলাম। বক্সটা আর ফুলের তোড়াটা পাশের টেবিলে রেখে দুহাত গিরিলে মুঠিবদ্ধ করে আকাশের পানে চেয়ে রইলাম, আর গলায় সুর তুললাম। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। হঠাৎ দরজায় কারো কড়া নাড়ার শব্দে মেঘার গানটা বন্ধ হয়ে গেল। কান থেকে ফুলটা খুলে রুমে গিয়ে দরজাটা খুললাম তাড়াহুড়ো করে। দরজার ওপাশে মিঠি দাঁড়িয়েছিল এতক্ষণ। কিরে, কি হয়েছে? এমনভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? বললাম আমি। কটা বাজে খেয়াল আছে তোমার? ভার্সিটি যাবা না? যাব। তুই যাবি না কলেজ? হুম, যাব। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই মিঠি চলে গেল। দরজা বন্ধ করে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। নিচে মা, বড় মা, মিঠি, হৃদ ভাইয়া, টিয়া ভাইয়া, আব্বু সবাই খাবার টেবিলে বসে টুকটাক কথা বলছে। নিচে গিয়ে হাসি মুখে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে মিঠির পাশে চেয়ার টেনে বসে পড়লাম। টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিচে নেমে গেট থেকে বেরোতেই নীলাকে চোখে পড়ল। সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে হয়তো ওই অব্র হনুমান রাক্ষসটা বসে আছে। আমি নীলার কাছে গিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে কেন? কেন আসতে পারি না বুঝি? তোকে আসতে কি মানা করেছি আমি? তাহলে এমন প্রশ্ন করস কেন? হয়েছে মেরি জান, আর এমন প্রশ্ন কখনো করবো না। চল, দেরি হয়ে যাচ্ছে, বলে নীলার হাত ধরে হাঁটা শুরু করলাম। এই কই যাচ্ছিস? গাড়ি থাকতে রিকশায় করে কেন যাব? কেন, রিক্সাতে যাওয়া যাবে না বুঝি? আজ রিক্সা করেই যাব, জেদ নিয়ে বললাম আমি। ভাইয়া কেমন সেটা তুই জানিস, তাই এমন পাগলামি না করে গাড়িতে ওঠ। বলেই নীলা আমাকে গাড়ির সামনে এনে দাঁড় করালো। নীলা গিয়ে পেছনে বসলো, আর অগত্যা আমাকে ওই হনুমানটার সাথে বসতে হলো। গাড়িতে বসে একবার অভ্র ভাইয়ের দিকে তাকাইনি আমি, আর তাকাতেও চাই না। তাকালেই কালকের কথা মনে পড়ে যাবে, যে আমি এখন কোনো মতে মনে করে নিজের মুডটা নষ্ট করতে চাই না। গাড়ি থামলো ভার্সিটির গেটের সামনে। নীলা লাফিয়ে নামলো আর দ্রুত ভার্সিটিতে ঢুকে পড়লো। তা দেখে ভয়ে আমার বুকটা দূর দূর করতে লাগলো। না জানি আজ এই হনুমানটা আমার গলাটা না টিপে দেয়। এসব মনে মনে বলে আর চোখে ওনার দিকে তাকালাম। উনি একদৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন, যা আমাকে ভয় অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমি এবার গাড়ির দরজাটা খুলে যে বাইরে বেরোতে যাব, অমনি উনি খপ করে আমার হাতটা টেনে ধরে নিজের বুকের মাঝে ফেললো। আমি নিজেকে ছড়ানোর জন্য ছটফট করছি, আর উনি আমাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টিতে। ছাড়েন আমাকে, লেট হয়ে যাচ্ছে, ক্লাস মিস হয়ে যেতে পারে। এবার উনি আমার কথার উত্তর না দিয়ে আমার কপালে একটা কিস করলেন। আমি কেঁপে উঠলাম আলতো। জান, এত ছটফট করলে চলবে নাকি? হ্যাঁ,
বিয়ের পর তো সবসময় আমার সাথে আমার কাছেই থাকতে হবে তোমাকে। স্লো ভয়েসে বললেন উনি, আর আমাকে ছেড়েও দিলেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটিতে ঢুকে পড়লাম দ্রুত পায়ে। এই লোকটা আসলে একটা বহুরূপী, সাথে এই নীলা ডাইনিটাও। আমাকে একা ফেলে ভার্সিটি ঢুকে পড়লি, তাই না? দাঁড়া, তোর 12টা আমি বাঁচাবো। রাগে ফুসফুস করে বলতে বলতে ক্লাসরুমের দিকে এগোলাম। আর এদিকে অভ্র তার শুভ্রপরীর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। রিত ভাইয়া, তোমার কদিন পর বিয়ে, আর তুমি কিনা বলছো তুমি এই বিয়ে করতে পারবে না, আবার বলছো তুমি আমাকে ভালোবাসো। আর কত নোংরা রূপের বহিঃপ্রকাশ ঘটাবে তুমি, হ্যাঁ? কখনো বলছো ভালোবাসি, কখনো বলছো তোকে বিয়ে করতে পারবো না, কখনো বলছো তুমি এই বিয়ে করতে পারবে না, আবার এখন আমাকে বিয়ে করতে চাইছো, বলছো ভালোবাসো আমায়। এসব কি, হ্যাঁ কি? আমাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ধান্দা আছে নাকি তোমার? নাকি আমাকে সুখে থাকতে দিতে চাইছো না তুমি? রাগে গজগজ করে কথাগুলো বললাম আমি। কুল ডাউন মেঘু, কুল ডাউন। প্লিজ ডোন্ট কল মি মেঘু। ওকে ওকে, বাট মেঘা, তুই যেসব আমার ব্যাপারে ভাবছিস তা একেবারেই নয়। তুই আমাকে ভুল বুঝছিস। লিসেন, তোমাকে আগে ভুল বুঝতাম, কিন্তু এখন ঠিকটাই বুঝি। মেঘা প্লিজ এমন করিস না, প্লিজ। বলেই খপ করে আমার হাত চেপে ধরে বলল রিত ভাইয়া। রিত ভাইয়া হাত ছাড়ো আমার। মেঘলা, আমি তোকে ভালোবাসি। এবার এক ঝটকা মেরে রিত ভাইয়ার হাত ছেড়ে ছাদ থেকে নেমে পড়লাম। এই রিত ভাইয়ার কত যে অভিনয় জানে আল্লাহই ভালো জানে। ছাদে উঠেছিলাম ভেজা কাপড় মেলে দিতে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় রিত ভাইয়া। তার পরের অংশ উপরে দেওয়া আছে। রুমে গিয়ে একা একাই বকবক করছি, তখন রুমে ঢুকলো আমার পেয়ারের আম্মু। মেঘলা, তাড়াতাড়ি রেডি হ, আজ তোর নানুর বাসায় যাব। তাই আম্মু? আচ্ছা আমি রেডি হচ্ছি, মিঠিকে গিয়ে বলো রেডি হতে। নীল আসছে, ও আমাদের সাথে যাবে। ওকে আম্মু। আম্মু চলে গেল। আমি গুনগুন করে গান গাইতে গাইতে আলমারি থেকে একটা লাল রঙের লং 3 পিস বের করলাম পরার জন্য। এরপর ঢুকলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলাম। তখনই ফোনের রিংটং বেজে উঠল। একটু এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলা কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, রেডি হোসনি কেন? রেডি হচ্ছি। তুই রেডি হয়েছিস? অনেক আগে রেডি হয়ে বসে আছি। কি রে, তোর মতলব কি? হ্যাঁ, আমার নানাকে পটানোর মতলব করেছিস নাকি? বললাম আমি, কিন্তু আফসোস তিনি তো বেঁচে নেই। ধুর, তুই যে কি বলিস না। আচ্ছা রাখ তুই। বলে ফোনটা কেটে দিল নীলা। আমি মুচকি হাসলাম, কারণ সে রাগ করেছে। এরপর রেডি হয়ে নিচে গেলাম। নিচে মিঠি, আম্মু, বড় আম্মু, মুহিত ভাইয়া, টিয়া বসে আছে, তা আমার অপেক্ষায়। আমাকে দেখতে পেয়ে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। আব্বু, বড় আব্বু, রিত ভাইয়া ব্যবসার কাছে ব্যস্ত, তাই যেতে পারবে না। কিরে মেঘলা, সাজতে তোর এতক্ষণ লাগে? এত সাজার কি প্রয়োজন? হ্যাঁ, বলল ভাইয়া। ভাইয়া, আমাকে দেখে কি তোর মনে হয় আমি সেজেছি? তা নয়তো কি, পেতনির নানি একটা। আমি পেতনি না, তোর বউ পেতনি, তোর শালি পেতনি, তোর শালা প্রেত ভূত। কিছুটা রেগে বললাম আমি। এই, তোদের বক বক বন্ধ করে আয়। বলেই সবাই বাড়ি থেকে বেরিয়ে মাইক্রোতে বসার উদ্দেশ্যে পা বাড়ালো। মাইক্রোতে উঠে বসলাম, তাও ভাইয়ার পাশে। কিছু দূর যেতেই নীলাকে রাস্তার মোড়ে দেখতে পেলাম। নীলা হেসে আমার পাশে বসলো। নীলাকে আজ নীলপরি লাগছে। নীল কালারের একটা লং 3 পিস ম্যাচিং ওড়না আর হোয়াইট কালারের প্লাজো। ফর্সা শরীরে নীল কালারটা বেশ মানিয়েছে। কানে স্টোনের একজোড়া দুল, চোখে কাজল, আর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপ বাম, আর চুলগুলো ঝুটি করা। আমি মেয়ে হয়ে নীলার ওপর বেশ বড়সড় একটা ক্রাশ খেলাম। নীলা সবার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। হঠাৎ চোখ গেল আমার পাশে বসে থাকা মুহিত ভাইয়ার ওপর। ভাইয়া এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে, তা দেখে আমি মুচকি হাসলাম। আমি জানি মুহিত ভাইয়া নীলাকে বেশ পছন্দ করে। হঠাৎ একটা গান বেজে উঠল মাইক্রো সাউন্ড বক্সে। तेरी मेरी गल्लाए होगे मशहूर, करना कभी तो मुझे नजरों से दूर, किते चलिए तू, किते चलिए तू, किते चलिए जरदाए दिलिए तू, जाने दिया तू, तेरे बिना मैं न रहूं मेरे बिना तू, किते चलिए तू, किते चलिए तू, किते चलिए। গানটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল শেহনাজ গিল আর সিদ্ধার্থ শুক্লার কথা। ইস, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। বিশেষ করে শেহনাজ গিল। উনি তো সিদ্ধার্থ শুক্লা বলতে পাগল ছিল। এমন ভালোবাসার বহিঃপ্রকাশ আমি এর আগে কোনো জুটির মধ্যে দেখিনি। হঠাৎ সেদিন সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর সংবাদ শুনে মিনিট দুয়েক থমকে গিয়েছিলাম। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যে সিদ্ধার্থের মা আর শেহনাজের কি হবে। এখনো তাদের কথা খুব মনে পড়ে, খুব। এসব ভাবছি,
হঠাৎ নীলার কথায় ভাবনার জগৎ থেকে বেরোলাম। মেঘা, তোকে আজ লাল ড্রেসে লাল পরি লাগছে। আমার ভাই আজ হার্ট অ্যাটাক না করে। কানে কানে বলল নীলা। দূর, চুপ থাক পেতনি। আমাকে পরি নয়, তোকে পরি লাগছে। নীল ড্রেসে নীল পরি। এ আর পাম মারিস না বোন। নীলা পেতনি, তুই জানিস আমি মিথ্যা বলি না। ভালো হয়ে যাও মেঘলা, ভালো হয়ে যাও। বিয়ের পর কিন্তু এই পেতনির অর্ডার মতো চলতে হবে। আফটার অল আমি তোমার হবু ননদিনী। দুষ্ট হেসে বলল নীলা। আমি না, তুই আমার অর্ডার মেনে চলবি, দেখিস। আমার এই কথায় নীলা খিলখিল করে হাসতে লাগলো। আর আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। আমি তো হাসির মতো কিছু বলিনি, তাহলে এই পেতনিটা হাসতেছে কেন? দীর্ঘ 1.5 ঘন্টা পর নানুর বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে সবাই আমাকে ঘিরে ধরলো, এটা ওটা বলে লজ্জা দিতে লাগলো। তোর হবু হাজবেন্ড কেমন রে? দেখতে মাশাল্লাহ সেই। তুই এই বিয়েতে খুশি তো? তোর হবু বর কেমন কেয়ারিং? বিয়েতে সাজগোজের প্ল্যান কি? ইত্যাদি। মাথাটা পুরো ভনভন করতে লাগলো। সবার প্রশ্ন এড়িয়ে নীলাকে নিয়ে ওপরে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম, সব কাজিন মিলে আড্ডা দিচ্ছি ড্রয়িং রুমে। নীলাকে সবাই কম বেশি চিনলেও আমার বড় মামার ছেলে রিয়ান ভাইয়া চেনেন না, কারণ তিনি কিছুদিন হলো আমেরিকা থেকে দেশে ফিরেছেন লেখাপড়া শেষ করে। রিয়ান ভাই আমার ছোটবেলার ক্রাশ ছিলেন। দেখতে হ্যান্ডসাম খুব, কথাবার্তা চলন ফিরন সব দিক দিয়ে তিনি বেস্ট। কিরে মেঘলা, উনি কে? চিনলাম না তো। বলল রিহান ভাইয়া। আমার বান্ধবী নীলা, আর আমার হবু ননদ। হেসে বললাম আমি, যদিও ননদ মানি না বান্ধবী ছাড়া। ও আচ্ছা, তো মিস নীলা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? হেসে বলল নীলা। আমিও আলহামদুলিল্লাহ ভালোই। তো কিসে পড়েন আপনি? আমি মেঘার সাথে এক ক্লাসে পড়ি। আপনি? আমি আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরলাম সবে কয়েকদিন হলো। ও আচ্ছা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছেন? বাবা, ভাইয়া আর আমি। কেন, আপনার মা নেই? না, 5 বছর আগে তিনি গত হয়েছেন। অস্বস্তি নিয়ে বলল নীলা। সরি মিস নীলা, আমার এমন প্রশ্ন করা ঠিক হয়নি। ইটস ওকে ভাইয়া। তো তোমায় একটা প্রশ্ন করতে পারি? বলুন। তোমার বয়ফ্রেন্ড নেই? ডোন্ট মাইন্ড। না, আমি পিওর সিঙ্গেল। হেসে বলল নীলা। নীলার এমন উত্তরে বেশ খুশি হলো রিহান। কেন খুশি হলো তা রিহান নিজেই জানে না। নীলার হাসি দেখে রিহানের বুকটা ধক করে উঠলো। তার মন একটাই কথা বলছে, এত সুন্দর স্নিগ্ধ হাসি আগে কখনো কোনো মেয়ের দেখেনি। এদিকে আরেকজন নীলা আর রিহানের কথাবার্তা হাসাহাসি দেখে জ্বলে পুড়ে খাক হচ্ছে। হাত দুটো শক্ত করে মুঠ করে নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আর বলছে, জান, তোমায় এর মূল্য চুকাতেই হবে। তোমাকে এর মূল্য চুকাতেই হবে। এদিকে অব্র অফিস থেকে ফিরে দেখলো নীলা নেই। হঠাৎ মনে পড়ে গেল নীলা তো মেঘার নানুর বাসায়। বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। নীলা ছাড়া বাড়িটা কেমন যেন গুনশান হয়ে পড়ে থাকে। নীলাকে খুব ভালোবাসে অভ্র। মায়ের পরে তার হৃদয়ে নীলার জায়গা। মা নেই, কিন্তু তার ছোট বোনটা মায়ের অভাব পূরণ করেছে। মায়ের মতো তাকে শাসন করে ভালোবাসে, আবার অভিমান করে। এসব ভাবতে ভাবতে রুমে গেল অভ্র। রুমে গিয়ে আগে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে চোখ পড়লো দেয়ালে টাঙানো মেঘার ছবির উপর। আনমনে মুচকি হেসে দিল অভ্র। তুমি আমার শুভ্র পরী। তুমি আমার এই রুক্ষ হৃদয়কে পুনর্জীবিত করেছ। আমার সেই কালো অতীতকে তোমার জন্য হলেও কিছুটা ভুলতে পেরেছি। তোমাকে দেখেই বুঝতে পেরেছি সব মেয়ে এক নয়। বাসর ঘরে শুয়ে নাক ডেকে ডেকে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভয়, রাগ, কান্না সব মিলিয়ে আমাকে একটুও ঘুমোতে দিচ্ছে না। মন চাচ্ছে ছুটে নিজের বাসায় চলে যাই, তা আবার ওই অভ্রর মাথাটা ফাটিয়ে। ইচ্ছে করছে ওই হনুমানটারে ধরে উড়াধুরা পিটুনি দিতে। বেটা খাটাস হনুমান, কানকাটা পাঙ্গাস মাছ, লেজ কাটা টিকটিকি, তুই বিধবা হবি দেখিস। এটুকু বলেই নিজের মুখ চেপে ধরলাম। নিজে এখন নিজের ওপর বিরক্ত হচ্ছি। ইচ্ছে করছে নিজের চুলগুলোই ছিঁড়ে ফেলি। কী সব আজগুবি কথাগুলোই না বলছি আমি। ওই বেটার বউ তো আমি, মানি আর না মানি, আর আমি আমার মৃত্যু কামনা করছি। ভাবা যায়? এসব ভাবছি তখনই দরজাটা খট করে উঠল। সাথে সাথে আমার বুকটা ধক করে উঠল। নিশ্চয়ই অভ্র হনুমান আসছে। যদি জোর করে স্বামীর অধিকার ফলাতে আসে তবে? আর এমনিতেই লোকটা লুচ্ছু স্বভাবের। এসব ভাবতেই একটা শুকনো ডুব গিললাম আমি। আমি চুপটি মেরে শুয়ে চোখ বুজে ঘুমানোর নাটক করছি। দেখি লোকটা কি করে। অভ্র রুমে ঢুকিয়ে দেখলো তার শুভ্র পরি ঘুমে কাত হয়ে পড়ে আছে। তা দেখে মুচকি হাসলো সে। বাসর রাতে নাকি বউ তার স্বামীকে সালাম করে দুধ খাইয়ে দেয়।
গল্প সল্প করে। আর আমার বউ, আল্লাহ কি কপাল আমার। এসব ভাবতে ভাবতে কভার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো অব্র। দরজা বন্ধের শব্দে চোখ খুলে মাথা ঘুরিয়ে পেছনে ফিরে তাকালাম আমি। ওয়াশরুমের দরজা বন্ধ, মানে লোকটা ওয়াশরুমেই আছেন। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল, চোখ দিয়ে কষ্টের নোনা জল ঝরতে লাগলো। এই লোকটা আসলে খুব খুব বাজে। জোর করে আজ আমাকে বিয়ে করেছে, মতের বিরুদ্ধে। যদিও বিয়ে আরো 1 মাস পরে হওয়ার কথা ছিল, কিন্তু এই বাজে লোকটা আজকে আমাকে জোর করে বিয়ে করেছে, ফোর্স করেছে বিয়ের জন্য। শুধু বাবা মায়ের জন্য মুখ ফুটে কিছু বলতে পারিনি। লোকটা যে এতটা নিচ মনের মানুষ তা আমি আগে থেকেই জানতাম, বাট এতটা। দরজা খোলার শব্দে চোখ মুছে তাড়াহুড়ো করে ওপাশ ঘুরে চোখ বুজে রইলাম। হঠাৎ কারো স্পর্শে কিছুটা কেঁপে উঠলাম। বুঝলাম উনি অভ্র খাটাস। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে অজানা ভয়ে। হঠাৎ তিনি আমাকে তার দিকে ঘুরিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। আমি ভয়ে তাকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ধপাস করে বিছানায় বসে তার দিকে বড়সড় চোখ করে তাকিয়ে রইলাম। আমার সেই তাকানোতে ছিল একরাশ রাগ, লজ্জা, ভয় আর অস্বস্তি। আপনার লজ্জা করে না একটা মেয়েকে এভাবে টাচ করতে? লুচ্চু একটা, ক্যারেক্টারলেস একটা, ঘুমিয়ে থাকা নিষ্পাপ মেয়ের ওপর সুযোগ নিতে? আপনার ঘরে কি মা বোন নাই নাকি? হ্যাঁ? রেগে গড়গড় করে মনের কথাগুলো বলে ফেললাম আমি, কোনো কিছু না ভেবেই। এবার তিনি আমার হাত টেনে নিজের বুকের সাথে চেপে ধরে দুষ্ট হেসে বললেন, তুমি আমার কাছে পরনারী নাকি? তুমি আমার বউ। তোমাকে যখন ইচ্ছা তখন স্পর্শ করতে পারি। তুমি আমার প্রপার্টি, এই অভ্রের পার্সোনাল প্রপার্টি। এই দুনিয়াতে তোমার উপর শুধু আমার অধিকার আছে। কবুল বলার পর তুমি নিজের উপর নিজের অধিকার হারিয়েছ। আর কি যেন বলছিলে? আমি লুচু? আমি তো এখনো সামান্যতম লুচুগিরিও করিনি। তবে তুমি চাইলে। আমি হা হয়ে তার কথা শুনলাম, আর অবাক হলাম এই ভেবে যে আজ উনি আমার কথায় রাগ করার বদলে হাসছে। আবার ওনার কথাগুলো আমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। রাগে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কারো সম্পত্তি না মিস্টার অভিষেক, আমি মানুষ। আর মানুষ কোনো সম্পত্তি না, না কারো সম্পত্তি হতে পারে। আমি আমার মতো চলতে পছন্দ করি, কারোর অর্ডারে চলা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর স্ত্রীর অধিকার তো দূরের কথা। অভ্রর কাছ থেকে নিজেকে ছড়াতে চেষ্টা করতে করতে বললাম আমি। হঠাৎ অভ্র আমাকে তার বুকে আগের তুলনায় দ্বিগুণ জোরে চেপে ধরলেন। আবার তাকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ ঠোঁটে কারো স্পর্শ পেয়ে চোখ বড়সড় করে তাকিয়ে দেখলাম অভ্র আমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিয়েছে, আর রুডলিভাবে কিস করেই যাচ্ছে। আমি এবার আরও দ্বিগুণ রেগে গেলাম। অভ্রের পিঠে কন্টিনিউয়াসলি থাপ্পড়, ঘুষি, চিমটি দিচ্ছি, কিন্তু তিনি আমায় ছাড়ছেন না, বরং আরও রুডলিভাবে কিস করছেন। প্রায় 5 মিনিট পর ছাড়লো আমাকে এই হনুমানটা। আমি থম মেরে বসে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁটে অসম্ভব জ্বালা পোড়া করছে। এত খারাপ বাজে মানুষ কিভাবে আমার স্বামী হতে পারে? এদিকে অভ্র মেঘার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। বেব, বিয়ের পর প্রথম স্পর্শ এটা আমার তরফ থেকে। আমার কিন্তু তোমার ঠোঁট দুটো বেশ পছন্দ হয়েছে। ভীষণ টেস্টি তোমার ওই গোলাপি ঠোঁট দুটো। এইরকম ঠোঁটের টেস্ট আমি প্রতিদিন চাই কিন্তু। আর তোমাকে কিন্তু ভীষণ হট লাগছে ওড়না ছাড়া। বলে মেঘার দিকে তাকিয়ে চোখ মারল অভ্র। নীলাদের বাসায় এসেই শাড়িটা বদলে কামিজ পরে নিয়েছিল মেঘা। অভ্রর কথায় নিজের দিকে তাকিয়ে ভীষণ খেলাম আমি। ওড়না নেই গায়ে, তাই চট করে ওপাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। তা দেখে ওই লুচ্চুটা শয়তানি হাসি দিল। ইচ্ছে করছে ব্যাটার সবগুলো দাঁত ইন্দুরে দান করে দেই। অভ্র মিষ্টি হেসে খাট থেকে নেমে কাভার্ডের কাছে গেল। কাভার্ড থেকে একটা বক্স বের করে খাটে গিয়ে মেঘার সামনে পুনরায় বসলো। বক্স থেকে একটা সোনার চেন বের করলো। তারপর মেঘাকে পরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেঘা বাধা দিল। তুমি আমার কাজে যদি এবার ব্যাগরা দিছ, তো একটু আগে কি হয়েছিল এখন কিন্তু তার চেয়ে বেশি কিছু হয়ে যাবে। চুপচাপ পুতুলের মতো বসে থাকো। অভ্র কিছুটা রাগি রাগি কণ্ঠে বলল। এরপর অভ্র বিনা বাধায় সোনার চেনটা মেঘাকে পরিয়ে দিল। তারপর হাতে একজোড়া সোনার চিকন চুড়ি পরিয়ে দিল, কানে একজোড়া ছোট দুল পরিয়ে দিল। তারপর কপালে ডিপ কিস করলো। মেঘা কিছুটা নড়ে চড়ে কেঁপে উঠল। অভ্র দু চোখ ভরে তার শুভ্রপরীকে দেখতে লাগলো। অন্যরকম লাগছে আজ মেঘাকে। কানে দুল, গলায় চেন, হাতে চুড়ি, আংটি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। সদ্য বিবাহিত লাগছে তাকে। আর অভ্র তার সদ্য বিবাহিত বউয়ের সৌন্দর্য অনুভব করছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকে মনে করছে অভ্র। আমি চুপচাপ হয়ে সেই কতক্ষণ ধরে বসে আছি, আর ওই খাটাসটা আমাকে দেখেই চলেছে। এবার আমার খুব ঘুম পাচ্ছে, তাই হাই তুলতে তুলতে গায়ে এলিয়ে দিলাম বিছানায়। সামনে খাটাস আমাকে দেখেই চলেছে, বাট কিছু করার নেই। চোখ দুটো আর খুলে রাখতে পারছি না। অভ্র হেসে লাইট অফ করে শুয়ে তার শুভ্রপরীকে দেখতে লাগলো।
ব্যালকনি থেকে আসা খানিকটা আলো এসে মেঘার মুখে পড়েছে, তাতে আরো বেশি মায়াবী লাগছে মেঘাকে। অব্র কিছুক্ষণ দেখে মেঘাকে বুকের সাথে জড়িয়ে চোখ বুজে মনে মনে বলছে, আজ আমি আমার অস্তিত্বকে নিজের করে পেয়েছি। আল্লাহর রহমতে আমার জীবনের আলোকে আমার কাছে পেয়েছি। আমার শুভ্রপরী এখন শুধুই আমার। এতদিন তোমার দহনে পুড়েছি আমি, মিসেস শেখ। এবার তো তোমাকেও সেই দহনে পুড়তে হবে। রাতের ঘুম হারাম করেছিল তোমার ওই টানা টানা হরিণী চোখ, কুঁচকে যাওয়া ভ্রু দুটো। তোমার ঠোঁটের নড়াচড়া আমার বুকে ঝড় তুলতো এক নিমিষেই। তোমাকে দেখলে নিজের মধ্যেই থাকতাম না তখন। নেশা না করেও কেমন মাতাল মাতাল লাগতো নিজেকে, কারণ তুমি তো আমার নেশা, যে নেশা কাটবে না আজীবনেও। অনেক অপেক্ষা করছি কখন তোমাকে নিজের করে পাবো। অবশেষে আজ তোমাকে নিজের করে পেয়েছি। এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। আকাশে আজ থালার ন্যায় চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ছড়িয়ে পড়েছে আশেপাশে। কিছুটা আলো গিরিল ভেদ করে মুখে এসে পড়েছে মিঠির। এদিকে মিঠি ব্যালকনিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে চেয়ে আছে আর গাইছে তার প্রিয় গানটি। কেন মেঘ আসে হৃদয় আকাশে। পরেরটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা শেষ হতেই টুপ করে এক ফোঁটা জল চোখের কোণ বেয়ে পড়ল মিঠির। বুক চিরে বেরিয়ে এলো তার দীর্ঘশ্বাস। হৃদয় জুড়ে তার বিষাদের ছায়া, মুখ জুড়ে অমাবস্যা রাতের মতো কালো অন্ধকার নেমে এসেছে। কিছু একটা ভাবতেই ম্লান হাসলো মিঠি। কাকে ভালোবাসে সে, যে তার ভালোবাসার কানাকড়িও জানে না? কাকে ভালোবাসে সে, যে তাকে কখনো সিরিয়াসলি নেয়নি, বোঝার চেষ্টা করেনি তার অনুভূতি, অনুভব, আকাঙ্ক্ষা, ইচ্ছে, তার সব অনুভূতি মজা করে হেসে উড়িয়ে দিয়েছে, যে কিনা তার অনুভূতি অন্য কারোর জন্য জমিয়ে রেখেছে? যাই হোক, তবুও তাকেই ভালোবাসে মিঠি, তার স্বপ্নকুমারকে, তার ছোট্টবেলার ভালোবাসা যে সে। ক্লাস 10 থেকে তার মায়া পড়ে আছে মিঠি। মিঠি জানে তার স্বপ্নকুমার ভালোবাসে অন্য কাউকে, কিন্তু তবুও মিঠি তার স্বপ্নকুমারকে 2.5 বছর ধরে একতরফা ভালোবেসে এসেছে, আর সারা জীবন ভালোবেসে যাবেও। এসব এক মনে ভাবছে মিঠি। আজ তার দু চোখের পাতা এক হবে না, নির্ঘুম কাটবে আজকের রাত মিঠি। আরেকদিকে মদ খেয়ে মাতাল হয়ে রুমের এক কোণায় পড়ে আছে হৃদ। কোনো ক্রমে মেনে নিতে পারছে না তার মেঘু এখন অন্য কারো বউ। তার মেঘু আর তার নেই, শুধুমাত্র তারই ভুলের জন্য। 2 বছর প্রেমের নাটক করতে করতে কখন যে মেঘাকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না, কিন্তু এখন জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে সে মেঘাকে ভালোবাসে, বড্ড ভালোবাসে। এত চেষ্টা করার পরেও মেঘাকে সে নিজের করতে পারলো না। মেঘা এখন অন্য কারোর সাথে একসাথে এক বিছানায় থাকবে, তার বুকে মাথা রেখে ঘুমাবে। ভাবতেই হৃদের হৃদয় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে তার হৃদয়, তার সমস্ত দুনিয়া। মদ খেয়েও যেন মেঘাকে ভুলতে পারছে না হৃদ। বারবার মেঘার মায়াবী ফেসটা তার চোখে ভেসে উঠছে, আর মেঘার সাথে কাটানো মুহূর্তগুলো মেঘার হৃদ ছাড়া কিছুই বুঝতো না। সারাক্ষণ হৃদ হৃদ বলে বিরক্ত করতো তাকে। এতে খুব বিরক্ত হতো হৃদ। আজ সেই বিরক্তগুলো ফিরে পেতে চাইছে হৃদ, বাট পাচ্ছে না বা পাবে না। মেঘা এখন তার ধরাছোঁয়ার বাইরে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতে নিলেই উঠতে পারছি না। দুটো শক্ত হাত আমাকে আষ্টে ফিষ্টে জড়িয়ে আছে। সে আর কেউ নয়, অভ্র। বিরক্ত হয়ে হাত দুটো ছড়িয়ে বিছানা থেকে উঠে সোফার উপরে রাখা লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। এই লোকটা আমাকে জ্বালিয়ে মারছে। লোকটার ব্যবহারের জন্য আরো বেশি করে সহ্য হচ্ছে না তাকে আমার। সব দিক দিয়ে পারফেক্ট হলেও ক্যারেক্টারের দিক দিয়ে বড্ড লুজ। মনে মনে আরো অনেক রকমের কথা বলতে বলতে শাওয়ার নেওয়া শেষ করলাম। ওয়াশরুম থেকে বেরোতেই চোখ গেল অভ্রর দিকে। পায়ের ওপর পা তুলে সোফায় বসে ফোন টিপছে। আমি তাকে উপেক্ষা করে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলাম। আচমকা কারো উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে আমার ঘাড়ে, কিন্তু পারফিউমের ঘ্রাণে বুঝতে পারলাম এ আর কেউ নয়, অভ্র লুচ্চু। পেছনে ঘুরে কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালাম। কি হয়েছে, বিরক্ত করছেন কেন? কাল রাতে বিরক্ত করে মন ভরেনি, তাই সাত সকালে আবার বিরক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন? হ্যাঁ, রেগে কথাগুলো বললাম আমি। অব্র মুচকে হাসলো মেঘার কথায়। আজ প্রথম খোলা চুলে মেঘাকে দেখছে সে। আমি আপনাকে বিয়ে করব না ব্যাস। আপনার মতো খাটাসকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। আপনার আমার বিয়ে ঠিক হয়েছে বলে এমন নয় যে আপনাকে আমার বিয়ে করতেই হবে মিস্টার অভ্র। যেদিন বিয়ে হতো সেদিনই আমি বিয়ের আসর হতে পালিয়ে যেতাম, এই প্ল্যান ছিল আমার। আর আপনি কিনা হুটহাট করে বিয়ে করতে চাইছেন? আজব লোক তো বটে আপনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললাম। পরক্ষণেই কি বলে ফেলেছি ভাবতেই নিজের মুখ চেপে ধরলাম। আল্লাহ, আমার সব তথ্য ফাঁস। এখন কি হবে? এই রাক্ষস তো আমায় চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। আমার সামনে মিস্টার অভ্র দাঁড়িয়ে নিজের ফোন টিপছেন ভ্রু কুঁচকে। মনে হয় আমার কথাগুলো মন দিয়ে শোনেননি। আল্লাহ বাঁচাইছো আমারে।
এসব ভেবে থাকলে তুমি ভুল ভাবছো। আমি সব শুনেছি আর নিজেকে খুব চালাক ভাবো, তাই না? কিন্তু তুমি হলে বোকা আর আমার বোকা পাখি। বলেই মুচকি মুচকি হাসছে অব্র। আমাকে বোকা বললেন কেন? কোন দিক দিয়ে আমায় বোকা মনে হয়? সব দিক দিয়ে। বলে আমার দিকে বাঁকা চোখে তাকালেন তিনি। এটুকু বলে চলে গেলেন তিনি আমার রুম থেকে। একটু পরেই আবার আম্মু রুমে ঢুকলো। মেঘা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাহিরে সবাই অপেক্ষা করছে। আম্মু, 1 মাস পর বিয়ের ডেট ছিল, তাহলে আজ হঠাৎ? আমরাও জানি না। অভ্র এসে তোর আব্বুকে বলো সে আজই বিয়ে করতে চায়, তাই তোর আব্বু না করেনি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি টিয়া আর মিঠিকে পাঠিয়ে দিচ্ছি তোর রুমে। আম্মু, আমি এখনই বিয়েটা করতে চাইছি না, মিনমিন করে বললাম আমি। কোনো কথা না, তোর আব্বু যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। কিছুটা রেগে বলল আম্মু। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল। রাগে মাথা ফেটে যাচ্ছে। আম্মু আব্বু দুজনকে আমি খুব ভয় পাই। তারা আমাকে আদরের সময় আদর, শাসনের সময় শাসন। আমাকে তারা সবসময় শাসনে রেখেছে। কালই নানু বাসা থেকে ফিরেছি। কাল রাতে আব্বু বিয়ের কথাটা বলেছিল, আর একটু আগে অব্র হনুমানটা এসে বিয়ের কথা বলল। আর এখন আম্মু। বুঝতেছি না কি হচ্ছে এসব আমার সাথে। মিঠি আর টিয়া এসে আমাকে সাজাতে লাগলো। আমি চুপ মেরে বসে আছি, আর তারা দুজন সাজাচ্ছে আর বকবক করছে। কেন জানি না হৃদ ভাইয়ার কথা খুব মনে পড়ছিল। বউ সাজার স্বপ্ন ছিল, তবে হৃদ ভাইয়ার বউ হিসেবে। কিন্তু অযাচিতভাবে আজ আমি ওই অব্র হনুমানের জন্য বউ সাজছি। আর পৃথিবীতে আমিই একমাত্র মেয়ে যে কিনা তার হবু বরকে মনে মনে গালি দিয়ে মহাশূন্যে পাঠিয়ে দিচ্ছি। একটু পর নিচে গেলাম। নিচে সোফায় সবাই বসে আছে আর অপেক্ষা করছে আমার জন্য। শুধু একজন নেই, সে হলো হৃদ ভাইয়া। তিনি অফিসের কাজে রাজশাহী গিয়েছেন, আর আমরা থাকি ঢাকা বর্ণানীতে। হঠাৎ চোখ পড়ল অভ্রর দিকে। তিনি এক দৃষ্টিতে আমাকে দেখেই চলেছে। তাকে আর সুন্দর লাগছে বটে। লাল শিরোয়ানি, ফর্সা জিম করা শরীরে বেশ ফুটেছে। মাথায় পাগড়ি, তার জন্য আরো কিউট লাগছে। মানতে হবে মেঘ, তোর বর কিন্তু হেব্বি সুন্দর আর কিউটের ডিব্বা। তবে সুন্দর হলে হবে কি, সে তো আস্ত একটা খাটাস। মনে মনে বললাম। কিছুক্ষণ পর কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। আমি আব্বু আম্মুর ভয়ে কবুল বলতে দেরি করিনি। যাওয়ার সময় মিঠি, আম্মু, বড় আম্মু, নানি, টিয়া, বড় আব্বু, আব্বু সবাই কেঁদেছে। আম্মুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছি। যখন চোখ খুলি তখন গাড়িতে নিজেকে আবিষ্কার করি। অভ্র আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে আছে। শরীর দুর্বল থাকায় আস্তে করে তাকে নিজে থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আরো জোরে নিজের বুকের সাথে আমার মাথা চেপে ধরলেন। মনে মনে রাগ লাগলেও তখন কিছু বলতে পারলাম না। ওভাবেই তাদের বাড়ি পৌঁছালাম। নীলাদের বাড়িতে কোনো গেস্ট নেই, শুধু নীলা, বাবা আর অভ্র, মিঠি, টিয়া আর কাজের মহিলা রহিমা আন্টি, সাথে তার মেয়ে মিনু। আমাকে পাজা কোলে করে রুমে নিয়ে গেল অভ্র। তারপর কোথায় জানি চলে গেল। এগুলো মনে মনে ভাবছি ছাদে দাঁড়িয়ে। তখনই পেছনে কারো অস্তিত্ব অনুভব করলাম। বুঝলাম অব্র খাটাস আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ঘুরলাম না, ওভাবেই দাঁড়িয়ে আকাশপানে চেয়ে রইলাম। বিকেল তখন 4টা। আকাশটা আজ বড্ড মেঘলা। কালো কালো মেঘের খণ্ডগুলো আকাশে দাপুট সহকারে ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে গর্জন করে উঠছে আকাশ। বাতাসে গাছপালাগুলো দুলছে। এক ঝাঁক পাখি উড়ে নিজেদের ঠিকানায় পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ প্রাকৃতিক রূপ। আর আমি সেই রূপ, রস, গন্ধ অনুভব করছি খুব মনোযোগ সহকারে। অভ্রর স্পর্শে কেঁপে উঠলাম আমি। পেছন থেকে তিনি জড়িয়ে ধরেছেন আমায়। কেন জানি না আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ওভাবেই আকাশের দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে রইলাম। আমার দস্যি বউ আজ এত শান্ত কেন? স্লো ভয়েসে আমার কানের কাছে তার ঠোঁট নিয়ে কথাগুলো বললেন তিনি। তার মুখে বউ শব্দটা শুনে আমার বুকটা ধক করে উঠল। মৃদু কেঁপে উঠলাম। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার, যার নাম আমার অজানা। মন খারাপ নাকি আমার শুভ্রপরীর? তিনি আবার বললেন, না। ছোট করে জবাব দিলাম আমি। একটা গান শোনাই, বললেন তিনি। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, গানটা গাইলো অভ্র। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনলাম আমি। গানটা খুব পছন্দের আমার। বরাবরই ইমরানের গান আমার পছন্দ, তার মধ্যে এটাও একটা। এত সুন্দর গানের গলা অভ্রর, আমি বিশ্বাসই যেন করতে পারছি না। সেদিন তার গান শুনেছি, বাট ওটা অতটা মন দিয়ে শুনিনি বা কেয়ার করিনি। আজ স্লো ভয়েসে খালি গলায় এবং এই পরিবেশে গানটা মারাত্মক মানানসই। কেমন লাগলো বউ? খুব 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 ভালো লেগেছে গানটা। আপনার মতো খাটাসের কণ্ঠ এতটা মিষ্টি হবে আমি ভাবতেই পারিনি। আবেগী কণ্ঠে বললাম আমি। তিনি আমায় ছেড়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলেন। আমি পেছন ঘুরে তার মনোমুগ্ধকর হাসি দেখতে লাগলাম, আর কান দিয়ে তার হাসির ঝঙ্কার শুনতে লাগলাম।
ছেলেদের হাসি এতটা সুন্দর হয়? কই, আমি তো কারো এমন হৃদয়ে ঘায়েল করা হাসি দেখিনি, এমনকি হৃদ ভাইয়েরও না। কি হলো বউ, এমন ড্যাব ড্যাব করে আমাকে দেখছো কেন? আমার বুঝি লজ্জা করে না? অভ্রর এমন কথায় আমি চমকে উঠলাম, সাথে সাথে বাস্তবে ফিরে আসলাম। হুম, বলেই দৌড়ে ছাদ থেকে নেমে পড়লাম। অভ্র মুচকি মুচকি হাসতে নিচে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে নীলা, মিঠি আর টিয়া, আর বসে গল্প করছে। আমিও গিয়ে তাদের পাশে বসলাম। কি রে মেঘা, তোদের রোমান্স শেষ? বলেই হাসতে লাগলো নীলা, সাথে মিঠি আর টিয়াও। আমি অগ্নি দৃষ্টিতে তাদের দিকে তাকালাম আর বললাম, ওই পেতনি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোরা রোমান্স করবি আর আমরা বললেই দোষ? 12টা দাঁত বের করে হেসে বলল নীলা। ওই পেতনি, রেগে বললাম আমি। আপু, আমাদের তোর হাতের মজাদার টেস্টি নুডলস খাওয়া না প্লিজ। বলল মিঠি। আর ভাবি, তোমার ননদদের জন্য লুডুস নিয়ে আসো। বলল নীলা। আমি কিছু না বলেই রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর নুডলস এনে ওদের দিলাম, নিজেও খেতে বসবো, তখনই নীলা বলে উঠল। এই এই, তুই কেমন বউ রে, স্বামীকে রেখে নিজে খেতে বসছিস? ভাইয়া সহ তুই রুমে গিয়ে নুডলস খা আর গল্প স্বল্প কর। বলল মিঠি। আমি রান্নাঘরে গিয়ে নুডলস নিয়ে রুমে গেলাম। মহারাজ রুমে শুয়ে ফোন টিপছে। এই যে খেয়ে নিন, বলে টেবিলের ওপর নুডলসের বাটি রেখে আমি বেলকনিতে গেলাম। এদিকে অভ্র তার শুভ্রপরীর কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে। আজ সে অন্য মেঘাকে দেখছে, যেমন মেঘাকে সে চেয়েছিল। খুব খুশি আজ অভ্র, খুব খুশি। রাতের রান্না আমি করেছি। অফিস থেকে সবে ফিরেছেন বাবা, সবাই মিলে খেতে বসলাম। খাওয়া শেষে বাবা এবং সবাই আমার রান্নার প্রশংসা করছে, শুধু অভ্র বাদে। মন হঠাৎ খারাপ হয়ে গেল। কত কষ্ট করে রান্না করলাম, আর উনি বললেনও না কেমন হয়েছে। সব কাজ সেরে কিছুক্ষণ ওদের সাথে গল্প করে রুমে গেলাম। রুমে গিয়ে অভ্রকে দেখতে পেলাম না, হয়তো ব্যালকনিতে আছে। আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। অভ্র বুঝতে পেরেছে তার শুভ্রপরী মন খারাপ করেছে। কেন মন খারাপ করেছে তাও জানে সে। মলিন হাসলো অভ্র। রুমে গিয়ে মেঘার পাশে শুয়ে মেঘাকে বুকে টেনে নিল অভ্র। অভ্রর কাছ থেকে নিজেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আগের থেকে দ্বিগুণ জোরে আমাকে তার বুকে চেপে ধরলো। এত অভিমান আমার শুভ্রপরিটার? ছাড়ুন আমাকে, ছাড়ুন, খচ্চর লোক একটা। তোমার হাতের রান্না এত টেস্টি তা তো আগে জানতাম না গো। অবশ্য বউটা কার দেখতে হবে না? হইছে, পাম মারার প্রয়োজন নেই, ছাড়ুন আমাকে। কত ইচ্ছে ছিল বিয়ের পর আমার বউ আমার বুকে ঘুমাবে, কিন্তু আমার কপাল খারাপ, এমন একটা আনরোমান্টিক বউ আমার কপালে জুটলো। হায় আল্লাহ! ব্যঙ্গ করে বলল অভ্র। হ্যাঁ, আমি আর রোমান্টিক, আপনি মনে হয় একেবারে বিশ্ব রোমান্টিক। তোমার বর বিশ্ব রোমান্টিক, কোনো সন্দেহ আছে এতে? অবশ্য তুমি চাইলে আরো রোমান্টিক হতে পারবো। এখন চুপচাপ ঘুমাও, নয়তো আজই বাসরটা সারবো। আমি ভয়ে আর কিছু বললাম না। এনাকে আমার বিশ্বাস নেই, লুচ্চু খচ্চর লোক একটা। মেঘু, তোকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোকে কতটা ভালোবাসি। আজ নিজের দোষে আমি তোকে হারিয়েছি। আজ আমার বুকে থাকার কথা ছিল তোর, কিন্তু তুই আজ অন্য কারো বুকে। এটা কিভাবে মানবো আমি, কিভাবে? আমার হৃদয় যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী আমার বিষাদ লাগছে। তোকে ছাড়া বিষাক্ত লাগে সব। প্লিজ তুই ফিরে আয়, প্লিজ। ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর কথাগুলো আকাশের দিকে তাকিয়ে বলছে হৃদ। উস্কো খুস্কো চুল, মুখ ভরা দাড়ি, চোখে মুখে বিষাদের ছায়া, শার্টের বোতাম খোলা, কেমন যেন পাগল পাগল লাগছে হৃদকে। নীলা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি কিভাবে রিহানকে বিয়ে করতে পারো? তাহলে কি এসব তোমার অভিনয় ছিল? বলো। নীলার হাত চেপে কথাগুলো বলল মোহিত। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আপনাকে কত শতবার বলেছি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আপনার একটাই উত্তর ছিল যে আপনি আমাকে ভালোবাসেন না। তো যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে আমার লাভ কি? বরং যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি বা বাসবো। রিহান আমাকে ভালোবাসে এবং বিয়ের প্রপোজাল দিয়েছে, সেটা আমি কিভাবে ফিরিয়ে দিই বলেন? আর রিহান দেখতে শুনতে বেশ, তাহলে তাকে রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না আমার। বলেই মোহিতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল নীলা। নীলপরি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজলাম। বলেই নীলার সামনে এসে দাঁড়ালো রিহান। একটু মোহিত ভাইয়ার সাথে কথা বলছিলাম, আর আর জানেন, উনি আমাদের শুভেচ্ছা জানালেন। বলেই মলিন হাসলো নীলা।
ধন্যবাদ মোহিত। তুই কখন এলি এখানে? ভাবি এই ভার্সিটিতে পড়ে নাকি? এক চোখ টিপে দুষ্টু হেসে মুহিতকে উদ্দেশ্য করে বলল রিহান। আমিও তো তাই জিজ্ঞেস করলাম ভাইয়াকে, ভাইয়া তো বলতেই চাইছে না। বলল নীলা। আচ্ছা, তুই ভাবির সাথে দেখা কর, আমি আর নীলপরি একটু বের হবো। বলে নীলার হাত ধরল রিহান। এতক্ষণ চুপ করে সব শুনলো রিহানের নীলার হাত ধরাটা একটুও পছন্দ হলো না মুহিতের, বরং ভীষণ রেগে গেল মুহিত। ইচ্ছে করছে রিহানের মাথা ফাটিয়ে দিতে। নীলা হেসে রিহানের হাত চেপে ধরে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, আর এদিকে মুহিতের রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। রুমে শুয়ে আছি, জ্বর এসেছে, শরীর খুব দুর্বল, মাথাটা ভার ভার লাগছে। জ্বর এলেই আমার এমন অবস্থা। যান, নাও খাবারটা খেয়ে নাও। খাবার এনে বেড সাইডের টেবিলে রেখে বলল অভ্র। না, খাবো না। চোখ মুখ কুচকে কথাটা বললাম আমি, কারণ এখন খেতে একদমই ইচ্ছে করছে না আমার। আরে যান, তোমার প্রিয় চিকেন ফ্রাই বানিয়েছি, তাও কি খাবে না নাকি? চিকেন ফ্রাইয়ের কথা শুনে মনটা ভালো হয়ে গেল, সাথে সাথে অর্ধেক সুস্থ হয়ে গেলাম, কারণ চিকেন ফ্রাই আমার খুব পছন্দ, একেবারে জানি জিগার। শোয়া থেকে উঠে বসে টেবিল থেকে চিকেন ফ্রাইয়ের বাটিটা হাতে নিলাম। হঠাৎ অভ্রর হাসির শব্দে চমকে উঠলাম। এই তো বললে তুমি খাবে না, কিন্তু চিকেন ফ্রাইয়ের নাম শুনে। এটুকু বলতেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, হয়েছে হয়েছে, এভাবে আমাকে লজ্জা না দিলেও পারেন। নিশ্চয় আপনি জানেন আমার চিকেন ফ্রাই পছন্দ, তাই আমাকে লোভ দেখাতে চিকেন ফ্রাই নিয়ে এসেছেন, তাই না? খাটাস লোক একটা। তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। আর তুমি প্রথম তোমার হাজবেন্ডের নিজের হাতে তৈরি করা চিকেন ফ্রাই খাবে, বুঝেছো? বলেই খাওয়া শুরু করলাম। চিকেনের একটা রানে কামড় দিতে আমার চোখ দুটো বড়সড় হয়ে গেল। এত সুস্বাদু আর টেস্টি যা বলে বোঝানো যাবে না। মনটা ভরে গেল, সাথে সাথে গর্বও হলো যে আমার হাজবেন্ড রান্না করতে জানে এত সুস্বাদু চিকেন ফ্রাই। কোনো কথা না বলে খাওয়ায় মন দিলাম। আর এদিকে অভ্র আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে মুচকি মুচকি হাসছে, আমি তার দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালাম। খাওয়া শেষে হঠাৎ কাশি উঠে গেল। আরে যান, আস্তে খাও, তোমার ভাগের গুলো তো আর আমি খেয়ে নিচ্ছি না। বলে আমার সামনে পানির গ্লাস ধরলো অভ্র। আমি ঢকঢক করে পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললাম। লজ্জা লাগছে এখন খুব নিজেরই। চিকেন ফ্রাই পেয়ে রাক্ষসী হয়ে গেছিলাম মনে হয়। মেডিসিনটা খেয়ে নাও। বলে আমার মুখের সামনে পানি গ্লাস আর ট্যাবলেট ধরলো অভ্র। মানুষটার কাণ্ডগুলো আমাকে প্রচুর পরিমাণে অবাক করছে। এই খাটাস মানুষটার এত রূপ। বাধ্যমের মতো তার সব কথা শুনলাম। আমি শুয়ে আছি আর তিনি আমার মাথার কাছে বসে তেল মালিশ করে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘুমের দেশে তলিয়ে গেলাম। অভ্র তার শুভ্রপরীর মাথায় ডিপ কিস করে আলমারি হতে একটা ডায়েরি বের করে নিয়ে ব্যালকনিতে গেল। ডায়েরিটায় তার মনের সব কথা লেখা আছে। ডায়েরিটা অভ্রের খুব পছন্দের। স্মরণীয় কষ্ট, দুঃখ বা তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা এখানে লিখে রাখে অভ্র। তেমনই মেঘাকে প্রথম দেখে প্রেমে পড়া, মেঘার প্রতি ফিলিংস সব ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছে অভ্র। হ্যাঁ, আজও সে কিছু লিখবে, তাও তার শুভ্রপরীকে নিয়ে। কড়া রোদে ছাদে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে হৃদ। অশান্ত হৃদয়কে বোঝাবার জন্য কত শত বাহানা, কত সিগারেটের ধোঁয়া উড়িয়েছে, কিন্তু না, তার অশান্ত হৃদয় কিছুতেই শান্ত হচ্ছে না। মেঘাকে না পাওয়ার যন্ত্রণা আরো তীব্র হচ্ছে। কলিজায় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ধাউ ধাউ করে জ্বলছে তার কলিজা। মেঘু, ফিরে আয় না প্লিজ আমার কাছে, আর একটা সুযোগ দে আমায়, আর একটা। বিড়বিড় করে কথাটা বলছে হৃদ। রিত ভাইয়া, কারো ডাকে পিছন ফিরল হৃদ। সামনে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মিঠি। একবার মিঠিকে দেখে মুখ ঘুরিয়ে আগের মতো সিগারেট টানতে লাগলো হৃদ। মিঠির ডাকে সাড়া না দিয়ে, ভাইয়া এই কড়া রোদে ছাদে দাঁড়িয়ে কি করছো তুমি? হ্যাঁ, এমনি। তুমি তো আগে সিগারেট খেতে না, বলতে সিগারেট খেলে তোমার বুক জ্বলে, এখন কেন সিগারেট খাচ্ছ? বড় আম্মুকে কিন্তু বলে দিব তোমার কথা। বুকটা যে পরিমাণে জ্বলছে তার কাছে সিগারেট জ্বালা কিছুই না। তাচ্ছিল্য স্বরে বলল হৃদ। মেঘা আপুকে মিস করছো খুব, তাই না? মিঠির কথার শূন্য দৃষ্টিতে মিঠির দিকে তাকালো হৃদ। জানো রিত ভাইয়া, অব্র জিজু না মেঘা আপুকে খুব ভালোবাসে খুব, আর মেঘা আপু অব্র ভাইয়ের সাথে খুব সুখে থাকবে। একদিন না একদিন মেঘা আপুও অব্র ভাইকে পাগলের মতো ভালোবাসবে, একে অন্যের পরিপূরক হয়ে উঠবে। মিঠির কথায় কলিজাটা ধক করে উঠল হৃদের। হৃদয়টা ভারী হয়ে এলো, চোখ দুটো ছলছল হয়ে উঠল। সত্যি কি মেঘা তাকে ভুলে যাবে, ভালোবাসবে অন্য কাউকে, তার প্রেয়সী হয়ে উঠবে অন্য কারোর প্রেয়সী? তুমি প্লিজ আপুকে ভেবে আর কষ্ট পেও না। যখন ছিল তখন কেন তার মর্ম বুঝোনি? যখন সে নেই তখন তার মর্ম বুঝে লাভ কি বলো?
ঠিক বলেছিস তুই মিঠি। দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝিনি। কাউকে ঠকানোর শাস্তি এখন আমি তিলে তিলে ভোগ করছি। হয়তো সে আমার ভাগ্যেই ছিল না। হয়তো তাই, বাট তাই বলে কি তুমি তোমার কেরিয়ার আর নিজেকে এমন ধ্বংসের পথে ঠেলে দিবে? প্রাণ খুলে বাঁচার হয় না তোমার? ইচ্ছে হয় না আগের মতো হাসি খুশি নিশ্চিন্তে বাঁচতে? আগের মতো করে বাঁচতে চাইলে যে আমার মেঘুকে চাই। তাকে ছাড়া কিভাবে আগের মতো হাসিখুশি থাকবো আমি? কে আমাকে ভালোবাসবে, পাগলামি করবে, খাওয়াই দিবে, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবে? রাস্তায় কে আমার হাতটা শক্ত করে ধরে চলবে, বলতে পারিস? কেন ভাইয়া, মেঘাপুর জায়গাটা কি আমাকে দেয়া যায় না? জানি মেঘাপুর জায়গাটা আমি নিতে পারবো না, তবুও যদি তুমি আমাকে তার মতো করে ভালোবাসতে। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। মিঠির কথায় খুব বড়সড় ঝটকা খেল রিত। বড় বড় চোখ করে মিহির দিকে ঘুরে তাকালো সে। কি সব বাজে বাজে কথা বলছিস তুই মিঠি? দেখ, আমি কিন্তু মজা করার মোড়ে নেই, সেই তুই খুব ভালো করেই জানিস। আমি মজা করছি না রিত ভাইয়া, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। সেই ক্লাস 9 থেকে তোমায় ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। পাশে গিয়ে হৃদের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল মিঠি। ঠাস করে মিঠির বাম গালে একটা চড় বসিয়ে দিল হৃদ। রাগে তার চোখ দুটো লাল আভায় ছেয়ে গেছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে গালে হাত দিয়ে ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে মিঠি। তোর লজ্জা করে না এসব বলতে? তুই জানিস আমি মেঘাকে ভালোবাসি, শুধু মেঘাকে। আর তোকে নিজের বোনের চোখে দেখি আমি, আর তুই কি না? ছি! বলে হনহন করে ছাদ থেকে চলে গেল হৃদ। ধূপ করে বসে পড়ল মিঠি। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সে। আজও তার প্রিয় মানুষটা তাকে ফিরিয়ে দিল। এক বুক কষ্টের জোয়ারে তাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। একতরফা ভালোবাসায় এত কষ্ট, তা হয়তো এখন বুঝতে পারছে সে। কি রে পেতনি, রিহান ভাইয়ের সাথে কোথায় কোথায় ঘুরলি রে? বললাম আমি। অনেক জায়গায় ঘুরেছি। কেমন লাগলো রিহান ভাইয়াকে? বেশ ভালোই। কি রে, এমন মনমরা হয়ে আছিস কেন? হ্যাঁ, না, কই না তো। সব সময় তো বকবক করতেই থাকিস, অলওয়েজ তোর মুখে খই ফুটতেই থাকে। আর আজ নাকি রিহান ভাইয়ের কথা ভাবছিস? চোখ মেরে নীলাকে কথাটা বললাম আমি। আরে গাধি, আমি রিহান নই, তোর শয়তান খাটাস ভাইয়াটার কথা বলছি। এমন একটা খচ্চর লোককে ভালোবেসেছি যে কিনা কখনোই আমার ভালোবাসা বুঝলো না। মনে মনে বলল নীল। আপনাকে ভালোবাসি বলে যে আপনাকে আমার বিয়ে করতেই হবে এমন তো কোনো কথা কোথাও লেখা নেই। ভালোবাসলেই বিয়ে করতে হবে? কোমরে হাত দিয়ে কথাগুলো বলল নীলা। তার সামনে দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনে যাচ্ছে মুহিত। তুমি তাহলে রিহানকেই বিয়ে করবে? জি, অবশ্যই। মুহিত আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এদিকে নীলা খিলখিল করে হাসতে লাগলো। মুহিতকে জ্বালিয়ে তার কার টাকায় কিছুটা মলমের ছোঁয়া পেয়েছে এমন মনে হচ্ছে নীলার। কি হয়েছে, এমন করছেন কেন? ঠিক করে কি রান্নাটাও করতে দেবেন না? রেগে বললাম আমি। কেন বউ, আমি কি করলাম? আমি তো তোমাকে সাহায্য করছি। বলল অভ্র। আমার কোমর পেঁচিয়ে ধরে কানের কাছে বকবক শুরু করছেন আর বলছেন আমাকে সাহায্য করছেন? বাহ! রান্নাঘরে একা একা রান্না করছো, বোরিং লাগে না বুঝি? না, বোরিং লাগে না। আপনি আসার ফলে আমার বোরিং লাগছে। যান এখান থেকে, যান। যবে থেকে আপনি আমার জীবনে এসেছেন তবে থেকেই খুব বোরিং ফিল করছি আমি। ইচ্ছে করে নিজেকে। এটুকু বলতে না বলতেই অভ্র আমায় তার দিকে ঘুরিয়ে বুকের সাথে চেপে ধরলো। প্লিজ জান, এমন কথা বলো না। আই এম সরি। আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসি বলেই শাসন করি, ভালোবাসি বলেই তোমাকে জ্বালাইতে আসি, ভালোবাসি বলেই অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারি না আমি। যদি আমার ভালোবাসা তোমার কাছে বিষাক্ত, বোরিং, অসহ্য লাগে তাহলে আমি আর তোমার কাছে আসবো না ভালোবাসার দাবি নিয়ে। আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাক। মলিন হেসে কথাগুলো বলেই চলে গেল অভ্র। তার কথাগুলো সোজা তীরের মতো আমার বুকে বেঁধেছে। তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। তার চোখগুলো কেন যেন আমায় খুব কাছে টানে তার। এমন তো কখনো হৃদ ভাইয়ের জন্য আমার মনে হয়নি। কেন জানি না আমি মনে মনে এখন খুব করেই চাই অভ্রকে। তার আশেপাশে থাকতে ভীষণ ভালো লাগে আমার। প্রতিদিন তাকে ভেজা চুলে দেখলেই যেন কোনো এক ঘোরে চলে যাই। কিন্তু কেন? আমি তো অভ্রকে ভালোবাসি না। তাহলে আসলেই আজকে অভ্রকে খুব হার্ট করেছি আমি। এটা করা ঠিক হয়নি আমার।
একজনের রাগ আরেকজনের উপর ঝাড়া এই বদ অভ্যাসটা আমার মনে হয় কখনোই যাবে না। ধুর, বলেই রান্নায় মন দিলাম। এদিকে অভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে আছে। আজ কেন যেন নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। মেঘার মন বোঝার চেষ্টা করেনি সে, মেঘার ইচ্ছেগুলোর দাম দেয়নি সে, মেঘাকে বোঝার চেষ্টা করেনি সে। না, সে আর মেঘার কোনো কাজে হস্তক্ষেপ করতে যাবে না। মেঘার কাছ থেকে নিজেকে সরিয়ে নিবে সে। সে একাই ভালোবেসে যাবে মেঘাকে। মনে মনে কথাগুলো ভাবতেই চোখগুলো ছলছল হয়ে উঠল অভ্রের। রকিং চেয়ারে বসে চোখ বুজে রইল কিছুক্ষণ। এই যে চলুন, খাবার রেডি, বলেই অভ্রের দিকে তাকালাম আমি। অভ্রের মুখটা কেমন জানি ফ্যাকাশে লাগছে, তা দেখেই বুকটা কেঁপে উঠল আমার। হুম। বলেই অভ্র আমাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। আমিও পিছে পিছে গেলাম। খাবার টেবিলে নীলা, আমি আর অভ্র। মুহিত ভাইয়া এসেছিল, কিছুক্ষণ থেকেই চলে গেছে। আর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে কয়েকদিনের জন্য। খাওয়ার সময় একটাও কথা বলল না অভ্র। এমনি হলে খাওয়ার সময় দুই ভাই বোন বকবক করতো। আজ দুজনেই চুপ মেরে গেছে। খাওয়া শেষে দুজনেই রুমে চলে গেল। আমি থালাবাটি গুছিয়ে সব পরিষ্কার করে প্রায় 1.5 ঘন্টা পর রুমে ঢুকলাম। কদিনের জন্য ছুটি নিয়েছে রহিমা আন্টি, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। রুমে ঢুকেই দেখি খাটের একপাশে গুটিসুটি হয়ে কপালে হাত দিয়ে শুয়ে আছে অভ্র। তা দেখে কলিজাটা মোচড় দিয়ে উঠল আমার। আসলে অভ্র হয়তো আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে, কিন্তু তখন আমার খুব রাগ উঠেছিল। রাগের সময় কারো কথা আমার সহ্য হয় না, তাই মিঠির ওপর রাগগুলো অভ্রের উপরে ঝেড়েছি। বিকেলে মিঠি আমাকে ফোন দিয়ে হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে। অনেক ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো বাড়িতে কিছু হয়েছে, তাই মিঠিকে বললাম, কি রে মিঠি, কাঁদছিস কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? না। কেঁদে কেঁদে উত্তর দিল মিঠি। তাহলে কেন কাঁদছিস? আপু, ও আমাকে ভালোবাসে না। বলে ফের কাঁদতে লাগলো মিঠি। কে তোকে ভালোবাসে না? রিত ভাইয়া। আমি রিত ভাইকে খুব ভালোবাসি, কিন্তু সে আমায় ভালোবাসে না। কথাটা শুনেই আমার মাথায় বাজ পড়লো বলে আমার এমন মনে হলো। কি কি সব আবল তাবল কথা বলছিস তুই মিঠি? আমি যা বলছি তাই সত্যি আপু। আমি রিত ভাইকে ভালোবাসি, খুব ভালোবাসি তাকে। মিঠির কথা শুনে বুকে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল, সাথে প্রচন্ড রাগও উঠে গেল। আমার মতো ওই একই ভুল করলো মিঠি, ওই প্রতারক ঠকটাকে ভালোবেসে ফেললো। আপু প্লিজ, কিছু তো বলো, তুই অন্তত আমার পাশে থাক। মিঠির এমন কথায় ঘোর কাটলো আমার। রাগ করে কলটা কেটে দিলাম, কোনো উত্তর না দিয়েই। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার, ইচ্ছে করছে রিত ভাইয়াকে কাঁচা চিবিয়ে খাই। আমার জীবনটা নষ্ট করে স্বাদ মেটেনি, এখন আমার ছোট বোনের জীবনটাও নষ্ট করার ধান্দায় আছে। আমাকে কষ্ট দিয়ে তার শান্তি হয়নি, এখন আমার বোনকে কষ্ট দিচ্ছে। না, এটা আমি কিছুতেই মানব না, কিছুতেই না। কেন এমন করছে রিত ভাইয়া তা আমায় জানতেই হবে। সেই রাগ নিয়ে রান্না করছিলাম, তখনই পেছন থেকে জড়িয়ে ধরে অভ্র। তাতে আরও যেন রাগ উঠে যায় আমার, একেবারে আগুনে ঘি ঢালার মতো। পরের অংশ উপরে বর্ণনা করা হয়েছে। রুমে দরজা লাগিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। না, আজ অভ্র জড়িয়ে ধরেনি। এর আগে প্রতিদিন তার বুকের সাথে জড়িয়ে ঘুমতো, আজ তা করলো না। তাতে কি হয়েছে? আমি তো আর অভ্রকে ভালোবাসি না, তার বুকে মাথা না রেখে ঘুমালেও চলবে আমার। এগুলো মনে মনে বলে নিজেকে সান্ত্বনা দিলাম। সারাটা রাত এপাশ ওপাশ করতেই গেল, কিছুতেই ঘুম এলো না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কয়েকদিন অভ্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, তা ভাবতেই অবাক হলাম আমি। রাগে এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। সকালে উঠে নামাজ পড়ে বাগানে গেলাম হাঁটতে। আমার ওঠার আগেই অভ্র মসজিদে নামাজ পড়তে চলে গেছে। একটু পরেই আবার রুমে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে চা, পরোটা, আলুর দম আর ডিম অমলেট করলাম। এগুলো অভ্রের খুব পছন্দের, তাই স্পেশালি তার জন্যই বানানো। খাবার টেবিলে নীলা আর আমি বসে অভ্রের জন্য অপেক্ষা করছি, কিন্তু তার আসার নামই নেই। আর নীলা কেন জানি না কাল রাত থেকে মন মরা হয়ে আছে। এই দুই ভাই বোন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিচ্ছে। কিছুক্ষণ পর আগমন ঘটল অভ্র মহাশয়ের, তা দেখেই নীলা বলে উঠল, কিরে ভাইয়া, আজ এত লেট করে বাসায় ফিরলি কেন? এমনি। খাবি না? তাড়াতাড়ি আয়, আজ তোর ফেভারিট পরোটা আর আলুর দম রান্না করেছে ভাবি। না, তোরা খেয়ে নে, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। বলতে বলতে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল অভ্র। কথাটা শুনেই মনটা খারাপ হয়ে গেল আমার, যার জন্য এত কিছু করলাম, আর সে। এই মেঘা, ভাইয়ার জন্য আর অপেক্ষা না করে খেয়ে নে। বলেই খাওয়া শুরু করলো নীলা। আমিও কোনো মতে অল্প খেয়ে উঠে পড়লাম, কারণ খিদে লেগেছিল আমার খুব। আর যাই হোক, আমি খিদে একটুও সহ্য করতে পারি না। বাবা, মা, বড় আম্মু, বড় আপু,
আমি তোমাদের কিছু বলতে চাই। জানি না তোমরা আমার কথাগুলো কিভাবে নিবে, বাট এটাই সত্যি। কোনো সংকোচ ছাড়াই কথাগুলো বলল মিঠি। বলো, কি বলতে চাও? বলল মিঠির বাবা। মিঠিমা, কি বলতে চাও তা নির্ভয়ে বলতে পারো। বড় আব্বু বললেন, আসলে আমি একজনকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই। কে সে? বলল মেঘার মা। রিত ভাইয়া। কি ফাইজলামি করছিস তুই মিঠি আমাদের সাথে? বললেন হৃদের মা। না, আমি কোনো প্রকার ফাজলামো করছি না। আমি রিত ভাইকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই, ব্যাস। মিঠি, কি বলছো? কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তাকে তোমার খেয়াল আছে? কিছুটা রেগে মেগে কথাগুলো বলল মিঠির বাবা। আমি কিছু জানি না, বুঝি না। আমি রিত ভাইকে ভালোবাসি এবং আমার তাকে চাই। হৃদের আব্বু বলল, হৃদয় কি তোমায় পছন্দ করে? না, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি রিত ভাইকে ভালোবাসি। কাট কাট কণ্ঠে জবাব দিল মিঠি। মিঠি, খুব বেয়াদব হয়ে গেছো। হৃদ তোমার ভাই। না মা, আমি রিত ভাইকে কখনো ভাইয়ের চোখে দেখিনি। আচ্ছা, তুমি ঘরে যাও। শান্ত কণ্ঠে বলল হৃদের বাবা, মানে মিঠির বড় আব্বু। জি। বলেই সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল মিঠি। রুমে দরজা লাগিয়ে বিছানায় বসে একটা বড় নিঃশ্বাস ছাড়লো। আজ কথাগুলো বলতে কেন জানি না মিঠির একটু ভয় করেনি। সাধারণত সে তার বাবা মাকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তারা খুব শাসন করেছে ছোট থেকে। মিঠি ও মেঘাকে আদর পেয়েছে বেশি তার বড় আম্মু ও বড় আব্বুর থেকে। কথাগুলো কোন সেন্স থেকে বলেছে মিঠি তাই বুঝতে পারছে না। নিজেকে কেমন যেন মাতাল মাতাল মনে হচ্ছে। মাতালের মতো সব সত্য গড়গড় করে বলে দিয়েছে মিঠি। এখন এসব ভাবতেই হাত পা কাঁপছে মিঠির। কি হবে না হবে এসব নিয়ে তো চিন্তা পড়েই আছে। আরেকদিকে তার হৃদ তাকে ভালোবাসে না, এটাই তাকে সর্বক্ষণ কয়লার ন্যায় হৃদয়টা জ্বালাচ্ছে। সবকিছুই এখন তার বিষাদ সময় লাগে। হৃদের বর্তমান অবস্থা দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে মিঠির। এসব ভাবতে ভাবতেই মিঠির চোখে জলে ভরে গেল। হাউমাউ করে কাঁদতে লাগলো মিঠি। 2 দিন হয়ে গেল অভ্র আমার সাথে কথা বলছে না প্রয়োজন ছাড়া। আমি আর সহ্য করতে পারছি না তার ইগনোর। খুব কষ্ট হচ্ছে আমার। তার দুষ্টুমিগুলো খুব মিস করছি। ইদানিং তাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারি না। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে। তার বুকে মাথা না রাখলে ঠিকমতো ঘুম হয় না। তবে কি আমি আমার উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। অভ্রকে ভালোবেসে ফেলেছি। খুব ভালোবেসে ফেলেছি। নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হ্যাঁ মিস্টার অভ্র, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার স্বভাবগুলো রাগ, জিদ, কেয়ারিং, দুষ্টুমি এসবের আমি প্রেমে পড়ে গেছি। নিজের অজান্তেই কখন যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। কানে হেডফোন লাগিয়ে স্যাড সং শুনছি রুমে শুয়ে, আর এসব ভাবছি। তখনই পাশে কারো অস্তিত্ব টের পেলাম। নীলা আমার পাশে বসে আছে। কান থেকে হেডফোন খুলে উঠে বসলাম। কিরে নীলা, কি হয়েছে? এমন হুতুম পেঁচার মতো মুখ করে রেখেছিস কেন? মেঘা, তোকে একটা কথা বলা হয়নি। কি? খানিকটা অবাক হয়ে বললাম আমি। আমি তোর ভাইয়াকে ভালোবাসি। তা তো আমি জানি। রিহান ভাইয়াও তোকে ভালোবাসে। রিহানের কথা বলিনি, বলেছি মুহিতের কথা। হোয়াট? কথাটা শোনা মাত্রই আমি সপ্তম আকাশ থেকে পড়ার মতো অবস্থায় চলে গেলাম বলে মনে হলো আমার। কি বলছে এসব নীলা? মুহিত ভাইকে নীলা ভালোবাসে? তোকে আমি লজ্জায় কথাটা বলতে পারিনি এতদিন, তার জন্য সরি রে। কিন্তু তোর ওই খাটাস ভাইয়াটাকে কতবার প্রপোজ করেছি, বাট সে অ্যাকসেপ্ট করেনি। তাই আমি রাগের মাথায় রিহানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আবার তোর ভাইয়া এই বিয়েতে বাদ সাধছে। কি? এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? তুই আমাকে এর কানা করেও জানাসনি। বললাম তো, লজ্জায় বলতে পারিনি। তো ভাইয়া কি তোকে ভালোবাসে? বাট সেটা সোজাসুজি মুখে প্রকাশ করবে না খাটাসটা। মুখ বাঁকিয়ে বলল নীলা। এই মুখ সামলে কথা বল। তুই আমার ভাইকে কেন খাটাস বলিস? হ্যাঁ, এ নিজে মনে হয় সাধু, তুই যে আমার ভাইয়াকে খাটাস, রাক্ষস, শয়তান আর কত কি বলিস, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তোর ভাই যেটা যোগ্য সেটাই বলেছি। তোর ভাই বুঝি খুব যোগ্যবান? হুম আমার ভাই সব দিক দিয়েই পারফেক্ট, বুঝছিস? কত মেয়ে আমার ভাইয়ের পেছনে লাইন দিয়ে আছে। আর আমার ভাই কেমন পারফেক্ট, কতটা হ্যান্ডসাম, কত মেয়ে তার পেছনে ঘুরে, সেটা তুই ভালো করেই জানিস।
এখনো কিন্তু অনেক মেয়েই ভাইয়ার পেছনে ঘুরে। কাল আসছে রিয়া আপু, তখন দেখবি কি কি হয়। আপ আ গয়া মজা। এই রিয়াটা আবার কি? আমার মামার একমাত্র আদরের মেয়ে রিয়া, মালয়েশিয়া থাকে। অভ্র ভাইয়া বলতে পাগল। যদি এসে শুনে অভ্র ভাইয়ার বিয়ে হয়ে গেছে, তখন তো বাড়িতে টর্নেডো শুরু হয়ে যাবে। আমার জামাইয়ের দিকে যে কোন নজরে তাকাবে, আল্লাহ তার চোখ দুইটা কানা করে দিবে। ওমা তাই নাকি? এত ভালোবাসিস আমার ভাইয়াকে? কবে থেকে ভালোবাসতে শুরু করলি রে? হুম। চোখ টিপে দুষ্টু হেসে বলল নীলা। আচ্ছা চল ছাদে যাই, তুই ছাদে যা, আমি কফি নিয়ে আসছি, বললাম আমি। ওকে চল। রাত 11টা বাজে, এখনো বাড়ি ফিরেননি অভ্র। খাবার টেবিলে সব খাবার ঢেকে রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আজ অভ্রের রাগ ভাঙানোর জন্য তার পছন্দের খাবার রান্না করেছি। মোরগ পোলাও, গরুর মাংসে কালো ভুনা, ছোলা বুটের ডাল, সবজি, ইলিশ মাছ ভাজা, ফিরনি আর চালতার আচার, সবগুলোই অভ্রের ফেভারিট। আজ মোটা গোল্ড পাড়ের ব্ল্যাক সিল্ক শাড়ি পরেছি। মেকআপ করিনি, শুধু ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, চোখে মোটা করে কাজল, নাকে একটা ডায়মন্ডের নোজপিন, একজোড়া স্টোনের ঝুমকো, গলায় শুধু অভ্রের দেয়া স্বর্ণের চেন আর অভ্রের দেয়া পায়েল, ব্যাস এটুকুই। কতক্ষণ ধরে অভ্রের অপেক্ষা করছি, বাট তার আসার নাম নেই। ফোন দিয়েছি কয়েকবার, বাট সে ফোন রিসিভ করেনি, তাই রাগ করে আর ফোন দেয়নি। আজ আকাশে অজস্র তারার মেলা বসেছে চাঁদকে উদ্দেশ্য করে। সেই চাঁদের আলো পুরো চারপাশটা আলোকিত করেছে। রাতের আকাশ আমার খুব পছন্দের, তারা গুনতে বেশ ভালো লাগে, যদিও তারা গুনে শেষ করতে পারি না। মনটাকে ভালো করার জন্য গলায় সুর তুললাম। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। এটুকু বলতেই অভ্রের আসার ইঙ্গিত পেলাম, কারণ গাড়ির হর্ন বাজছে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল আমার। আমার এই তৃষ্ণার্ত চোখ এখন অভ্রকে দেখার জন্য ছটফট করছে। তাকে সম্মুখে দেখে হয়তো আমার এই বেহায়া চোখের তৃষ্ণা মিটবে, হয়তো মিটবে না আজীবন। ব্যালকনি থেকে রুমে এসে কিছুক্ষণ কলিং বেলের জন্য অপেক্ষা করে নিচে নামলাম। অভ্র কলিং বেল বাজাচ্ছে বারবার। দরজার কাছে গিয়ে বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিলাম। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। কোনোদিন তো এত লজ্জা লাগেনি আমার অভ্রকে দেখে, তবে আজ এত লজ্জা কেন লাগছে? হয়তো অভ্রকে ভালোবাসি বলে। কাঁপা কাঁপা হাতে মুখে মিষ্টি হাসি নিয়ে দরজা খুলে দিলাম। অভ্রের চোখের দিকে তাকালাম। অভ্র আমাকে দেখে হয়তো থমকে গেছে, কোনো প্রকার নড়াচড়া করছে না, চোখের পলকও ফেলছে না। তাতে আরও লজ্জা পেলাম আমি। এই যে মিস্টার। কোনো সাড়া ছিল না অভ্রের, তা দেখে আবার বললাম, অভ্র শুনছেন? না, এবারও কোনো সাড়া পেলাম না। অভ্র, তার কানের কাছে চিৎকার করে বললাম আমি। ছিটকে পড়ল অভ্র, হয়তো আমার চিৎকারে ভয় পেয়েছে। দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন। অভ্র কিছু না বলে ঢুকলো ভেতরে, সোজা রুমে চলে গেল। আর আমি ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছি, তার অপেক্ষায় আছি, ফ্রেশ হয়ে কখন নিচে আসবে মহারাজ। রিত, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে মিঠির সাথে তোমার বিয়েটা এই পরের মাসে সেরে ফেলবো। হৃদ চমকে উঠল। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। চিন্তিত মুখ নিয়ে এমন সময় কথাটা বলে উঠল হৃদের বাবা। আব্বু কি বলছে এসব? মিঠির সাথে আমার বিয়ে? হ্যাঁ, মিঠির সাথে তোমার বিয়ে। অসম্ভব, আমি মিঠিকে বিয়ে করতে পারবো না আব্বু। কেন? কারণ আমি মিঠিকে কখনো বোনের চোখে ছাড়া অন্য চোখে দেখিনি। এটা কোনো ম্যাটার না রে। আর মিঠি তোমাকে পছন্দ করে, আর মিঠি পরিবারের ছোট মেয়ে। ও যদি সারা জীবন এ বাড়িতে থাকে তাহলে তো ভালোই। বলল হৃদের মা। না, আমি পারবো না মিঠিকে বিয়ে করতে, পারবো না। রিত, আমি যা বলেছি তাই হবে, বুঝেছো? কিন্তু বাবা। কোনো কিন্তু শুনতে চাইছি না আমি, বুঝেছো? রেগে বললেন হৃদের বাবা। হৃদ তার বাবার কথায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। আমি আপনাকে ভালোবাসি অভ্র। হ্যাঁ, নিজের অজান্তে আপনার রাগ, জেদ, কেয়ারিংকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার প্রকাশ ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক তেমনই আপনার ভালোবাসার প্রকাশ অন্যরকম ছিল। প্রথম প্রথম আপনাকে আর আপনার ব্যবহারগুলো বিরক্ত লাগতো, বাট কখন যে আপনার আর আপনার ব্যবহারগুলোতে আমি আসক্ত হয়ে গিয়েছি আমি নিজেও জানি না। প্লিজ মাফ করুন আমায় আপনার সাথে এতদিন খারাপ ব্যবহারের জন্য। ছলছল চোখ নিয়ে কথাগুলো বললাম আমি। মেঘার কথাগুলো শুনে যেন আজ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ মনে হচ্ছে অভ্রের। সে পেরেছে মেঘার মনে তার জায়গা করে নিতে। হেরে যায়নি সে। নিজের নিখুঁত ভালোবাসার উপর তার বিশ্বাস ছিল একদিন একদিন মেঘা তার ভালোবাসাটা বুঝবে এবং সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করতে পারবে, আর মেঘা সেটা পেরেছে।
অভ্র কিছুটা এগিয়ে গিয়ে মেঘার সামনে দাঁড়ালো। মেঘনার চোখের কোণ জমে থাকা মুক্তন্যায় জলকণা সযত্নে মুছে দিল। অভ্রের স্পর্শে কিছুটা কেঁপে উঠল মেঘা। চোখ বুজে ফেলল মেঘা। অভ্র নিচের ঠোঁট কামড়ে মেঘাকে পর্যবেক্ষণ করতে লাগলো। যদিও অনবরত 3বার সে মেঘাকে পর্যবেক্ষণ করে ফেলেছে। মেঘার কপালে এসে পড়া ছোট ছোট চুলগুলো মৃদু বাতাসে দুলছে। তা যে সহ্য হলো না অভ্রের। চুলগুলো কানের পিঠে গুজে দিল। চোখ মেলে তাকালো মেঘা। কান্নার ফলে চোখের কাজল হালকা লেপটে গিয়েছে চোখের চারিপাশে। কানে নখ দিয়ে চোখে ল্যাপটানো কাজল মুছে দিল অভ্র। মেঘলা এদিকে মুগ্ধ চোখে অভ্রকে দেখে চলেছে। মুচকি হাসির ফলে অভ্রের ডান গালে টোল পড়েছে। মুচকি হাসি দিয়ে মেঘাকে খুন করার সাহস রাখে অভ্র। সিল্কি চুলগুলোর কয়েকটা চুল এসে কপালে পড়ছে। নীল টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজারে বেশ মানিয়েছে অভ্রকে। বেশ মায়াবী লাগছে আজ অভ্রকে। অভ্র আগেও যেমন ছিল আজও তেমন। আগে অভ্রকে ভালো লাগতো না মেঘার, কিন্তু এখন খুব ভালো লাগে। তার কারণ ভালোবাসা। অভ্রকে হঠাৎ করে জড়িয়ে ধরল মেঘা। অভ্রের বুকে মাথা রেখে যেন অসীম সুখ খুঁজে পায়। শান্তিতে দু চোখ বন্ধ হয়ে আসে। এমন শান্তি সে কোথাও পায় না, শুধুমাত্র নামাজ ছাড়া। অভ্র তাকে দুহাতে বুকের সাথে মিশিয়ে নিল। দুজনেই চোখ বন্ধ করে ভালোবাসাটা অনুভব করছে। দুজন দুজনকে খুব করে পেতে চাইছে। দু মন মিশে একটি হয়ে গেছে। আজ দুজন পবিত্র ভালোবাসায় পরিপূর্ণ হলো। প্রায় 5 মিনিট পর দুজনের ঘুর ভাঙল। দুজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। লজ্জায় মেঘার গাল দুটো কেমন গুলুমুলু হয়ে গেছে। তা দেখে টেডি স্মেল দিল অভ্র। অভ্র মেঘার হাত ধরে দৃঢ় পায়ে একটু এগিয়ে দোলনায় বসলো। আজ আমি তোমাকে কিছু বলতে চাই মেঘা, যা তোমার জানা উচিত। তুমি প্লিজ আমার সব কথা শুনবে মন দিয়ে। অভ্রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো মেঘা। তোমার আগেও আমার জীবনে একজন এসেছিল, খুব ভালোবাসতাম তাকে, খুব। তখন সবে অনার্স ফাইনাল ইয়ারে উঠেছি। এর কিছুদিন পর অনার্স ফার্স্ট ইয়ারের নবীনবরণ উৎসবে হাজার ছেলেমেয়ের মাঝে চোখ গেল একটা নীল শাড়ি পরিহিতা মেয়ের উপর। তৎক্ষণাৎ আমি থমকে গেলাম, চোখ দুটো তার দিকেই স্থির। কিছুক্ষণ পর মাইকের আওয়াজে ধ্যান ভাঙল আমার। মেয়েটার মুখের হাসি দেখেই প্রথম দিনেই তার প্রেমে পড়ে গেলাম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এইভাবে বেশ কয়েকদিন মেয়েটাকে ফলো করলাম। বন্ধুবান্ধব আমার কাণ্ডে খুব অবাক, কারণ ভার্সিটির মেয়েদের বড়সড় ক্রাশ ছিলাম আমি। সেই সুবাদে অনেক প্রপোজ পেয়েছি, বাট কাউকেই অ্যাকসেপ্ট করিনি, কারণ আমার এসবে ফিলিংস আসতো না। বাট সেই মেয়েটাকে দেখে অন্যরকম ফিলিংস হয়েছিল। হঠাৎ একদিন মেয়েটাকে প্রপোজ করে বসলাম। মেয়েটাও সানন্দে অ্যাকসেপ্ট করলো, কারণ সেও আমাকে মনে মনে পছন্দ করত। চলতে লাগলো আমাদের প্রেম। প্রতিদিন ভার্সিটিতে দেখা করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, প্রতিদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত ফোনে প্রেমালাপ করা। এইভাবে 1 বছর চলে গেল। শ্রুতির উপর আমি আস্তে আস্তে আরও দুর্বল হয়ে পড়লাম। হঠাৎ একদিন আমাকে এসে বলল আমার সাথে সে আর সম্পর্ক রাখতে চায় না, কারণ তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সে তার বাবা মার কথা ফেলতে পারবে না। আমি বলেছিলাম সমস্যা নেই, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো, কিন্তু সে এতে কিছুতেই রাজি না, কারণ তার বাবা নাকি আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। অনেক বোঝানোর পরেও সে নারাজ। সেদিনের পর থেকে শ্রুতির সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। প্রায় আতপাগল হয়ে গিয়েছিলাম, কি করব না করব, কিভাবে শ্রুতির দেখা পাবো এই নিয়ে। হঠাৎ একদিন রাতে আমার বন্ধু রাজীব ফোন দিয়ে বলতেছে শ্রুতি পালিয়েছে, তাও আমারই ঘনিষ্ঠ বন্ধু রায়হানের সাথে। আমার মাথায় বাজ পড়ল, হাত থেকে ফোনটা পড়ে গেল, স্তব্ধ হয়ে গেলাম। শ্রুতি আমাকে ঠকালো, তার সাথে আমার বন্ধু রায়হানও। কিভাবে পারলো তারা, কিভাবে? সেদিনের পর খুব ভেঙে পড়েছিলাম, বাট সেটা ভিতরে ভিতরে। বাইরে থেকে নিজেকে খুব শক্ত প্রমাণ করেছিলাম। ঘৃণা করতে শুরু করলাম শ্রুতিকে। ভেবেছিলাম জীবনে আর কারো মায়ায় জড়াবো না। শ্রুতির মতো মেয়েদের ঘৃণা করতাম আমি, কিন্তু না। তার কয়েক বছর পরে তুমি এলে আমার আধার দুনিয়ায় আলো হয়ে, ভালোবাসার রাঙানো প্রদীপ হয়ে। প্রথম প্রথম তোমার বাচ্চামোগুলো দেখে খুব রাগ হতো, বাট ঠিক মনের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি, তা আমি সেদিন বুঝছি, যেদিন তুমি হৃদের হাত ধরে ফুটপাতের রাস্তায় হাঁটছিলে। খুব রাগ হয়েছিল আমার। সেদিনের পর থেকে অলওয়েজ আমার শুধু তোমার কথাই মনে পড়তো। শয়নে স্বপনে জাগরণে তুমিই ছিলে। আস্তে আস্তে অনুভব করলাম আমি তোমায় ঠিক কতটা ভালোবাসছি। যদিও জানতাম তুমি হৃদ নামের বেঈমানকে ভালোবাসো, এটাও জানতাম হৃদ তোমায় ভালোবাসে না, ফার্স্ট নাটক করছিল তোমার সাথে। আমি অবাক হয়ে অভ্রের কথাগুলো শুনছিলাম।
অভ্রের কষ্টটা আমি অনুভব করতে পারছি, কারণ ওই একই কষ্টের সাথে আমি পরিচিত, খুব করে পরিচিত। আমিও যে ঠকেছি, হ্যাঁ ঠকিয়েছে আমার হৃদ ভাইয়া। তুমি জানো হুট করে তোমাকে কেন বিয়ে করেছি? না তো, অবাক হয়ে বললাম আমি। তার কারণ হৃদ। হৃদ আমাকে হুমকি দিয়েছিল তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়ার। যেদিন তোমরা তোমাদের নানুর বাসায় গিয়েছিলে সেদিন আমাকে হুমকি দিয়েছিল হৃদ। তাই তার পরের দিনই সুযোগ বুঝে তোমায় বিয়ে করি। কারণ সেদিন হৃদ বাসায় ছিল না। আমি চাইনি তোমাকে হারাতে। তোমাকে হারানোর ভয় আমার মনে জেঁকে বসেছিল। তাই ওই সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওই কাজটা করতে বাধ্য হই। সরি বউ। কান ধরে দুষ্টু হেসে বলল অভ্র। অভ্রের মুখে বউ ডাক শুনে আমার মনে এক অসাধারণ ভালো লাগার শিহরণ বয়ে গেল। এ কেমন এক মিষ্টি অনুভূতি। হৃদ ভাই এতটা খারাপ, খুব রাগ লাগছে তার ওপর। এখন আবার আমার বোনের ঘাড়ে চেপে বসেছে। আল্লাহ, তুমি মিঠির মাথা থেকে এই হৃদ নামের ভূত নামাও। হয়েছে, আর সরি বলতে হবে না। আগে এসব বলে এমন কিছুই হতো না। না, আমি আপনাকে আমার জীবনের ভিলেন মনে করতাম। মুখ ফুলিয়ে বললাম আমি। আমার কথায় খিলখিল করে হেসে চলেছে অভ্র। আমি অভ্র হাসি মুগ্ধ হয়ে দেখছি। হঠাৎ তার গালে স্পর্শ করলাম, হাসি থেমে গেল অভ্রের। আমার কোমরে হাত রেখে তার কাছে টেনে নিল। তার চোখ দুটো আমার চোখ দুটোয় আবদ্ধ। দুজনের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব নেই। সব দূরত্বের অবসান ঘটেছে আজ। আচমকা আমার ঠোঁটে তার ঠোঁট দুটি চেপে ধরল। কেঁপে উঠলাম। কিছুক্ষণ থম মেরে থাকলাম, বাট অভ্রের ভালোবাসাময় স্পর্শে দমে থাকতে পারলাম না। খুব যত্নে তার ভালোবাসাময় স্পর্শগুলো অনুভব করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর মেঘার ঠোঁট ছেড়ে বড় বড় শ্বাস ছাড়ছে অভ্র, সাথে মেঘাও। অনেকদিন পর অভ্রের তৃষ্ণার্ত হৃদয় তার তৃষ্ণা মেটাতে পেরেছে। নতুন করে তার শুভ্র পরীকে অনুভব করছে অভ্র। এই চাঁদনি রাতে প্রিয় মানুষের পাশে বসে আছি। একটা রোমান্টিক গান তো গাইতেই পারি, তাই না? বলল অভ্র। অভ্রের কথায় মুচকি হাসলাম। আমার সাথে তোমাকেও গাইতে হবে। হুম। বাঁচতে শিখেছে মন তোমাকে পেয়ে, তোমারই ভাবনায় পাই সুখ কুড়িয়ে। বাঁচতে শিখেছে মন তোমাকে পেয়ে, তোমারই ভাবনায় পাই সুখ কুড়িয়ে। চেয়েছি পেয়েছি থেকো মন গহীনে, পারে না বাঁচে না মন তুমি বিহনে। গানটা গাইছে আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ হাজারো তারার মেলা বসেছে। চাঁদকে উদ্দেশ্য করে গোলমালার ন্যায় রূপলি চাঁদটা অনবরত মিটি হেসে চলেছে। চাঁদের রূপলি আলো খানিকটা এসে পড়েছে দুজনের মুখে। মৃদু বাতাসে উড়ে চলেছে মেঘার লম্বা চুলগুলো। এ যেন এক অমায়িক সুন্দর সুখময় মুহূর্ত। মেঘাকে কোলে নিয়ে ছাদ থেকে রুমে এলো অভ্র। রুমে ঢুকে এক দফা সারপ্রাইজ পেল অভ্র। দুষ্টু হেসে চোখ মেরে মেঘাকে বিছানায় বসিয়ে চোখে চোখ রেখে বলল, বা আমার বউ তো দেখে এক ধাপ এগিয়ে আছে। এর আগে বাসর তো তোমার জন্যই হয়নি, তাই আজ নিজ হাতে বাসর ঘর সাজিয়েছ। আমি কিন্তু সারপ্রাইজড। লজ্জায় মাথা নিচু করে আছি। লোকটা পারেও বটে, বেলাস কোথাকার। মেঘার পাশে বসে মেঘার কানের দুল খুলতে লাগলো অভ্র। মেঘলা যেন লজ্জায় মিয়ে গেল। তারপর মেঘাকে আস্তে করে শুয়ে সেও মেঘার উপর সমস্ত ভার দিয়ে শুয়ে মেঘার ঘাড়ে মুখ গুজে দিল। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো মেঘার ঘাড়, মুখ, গলা। মেঘা অভ্রের টি শার্ট খামচে ধরে চোখ বুজে অভ্রের স্পর্শ অনুভব করছে। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, মে আই? অভ্রের কথায় কোনো রেসপন্স করলো না মেঘা। অভ্র বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। ডুবে গেল দুজন দুজনাতে। পূর্ণতা পেল আজ দুজনের ভালোবাসা। এদিকে রিহান, আমি আপনাকে নয়, মোহিতকে ভালোবাসি। এতদিন মোহিতকে জেলাস সহ ওর মুখ থেকে ভালোবাসি শোনার জন্য আপনার সাথে নাটক করেছি। আই এম রিয়েলি সরি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। মিনতি কণ্ঠে বলল নীলা। আমি সব জানি নীলা, তোমার আগে আমাকে সব বলেছে মেঘা। 3 দিন আগে আমাকে সব বলেছে মেঘা। রিহানের এমন কথায় চমকে উঠল নীলা। কি? মেঘলা আপনাকে এসব বলেছে? জি ম্যাডাম, তবে মোহিত কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। হুম, জানি, বাট লোকটা মুখে স্বীকার করতে চায় না। আপনার পরিবারকে কি বলে বোঝাবেন? তারা এই বিয়ের জন্য কত আশা করে আছে। আমি বলেছি এখন আমার তোমাকে ভালো লাগে না, তাই বিয়ে ক্যান্সেল। তারা অবশ্য অনেক রাগারাগি করেছে, তবে আমার কথাই তাদের কাছে শেষ কথা। সরি, আমার জন্য আপনাকে কত কিছুই না ফেস করতে হচ্ছে। আরে সরি বলার কিছু নেই। তোমাদের দুজনকে একসাথে দেখলে আমি অনেক খুশি হব। তোমরা খুশি হও। মলিন হেসে বলল রিহান। আপনি সুখী হন, দোয়া করি। আপনার উপকার কখনোই ভুলবো না। অনেক ভালো আপনি। যে মেয়ে আপনাকে পাবে সে তো 24 ক্যারেট সোনা পাওয়ার মতো লাকি হবে।
হেসে বলল নীলা। হুম। মলিন হেসে বলল রিহান। আচ্ছা, বাই। ওকে, গুড নাইট। ওপাশ থেকে ফোন কল কাটার আওয়াজে হাঁপ ছাড়ল রিহান। বুকটা মোচড় দিয়ে উঠছে। ভালোবাসার মানুষটা তার ভাগ্যে নেই। নীলাকে খুব ভালোবেসে ফেলেছে রিহান। খুব করে চেয়েছিল নীলাকে সে। নীলার নীল দুটো চোখের প্রেমে পড়েছিল রিহান। মেঘার কাছে নীলার আর মুহিতের কথা শুনে তার অক্ষর হৃদয় কাচের ন্যায় ভেঙে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। তবুও সে নিজেকে সামলে নিয়েছে। সে চায় তার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। কিছু কিছু মানুষের ভালোবাসা পূর্ণতা পায় না, তাদের মধ্যে আমি হয়তো একজন। মলিন হেসে আকাশের দিকে চেয়ে বলল রিহান। কেটে গেছে 1 মাস। নীলা আর মোহিত সাথে মিঠি আর হৃদের বিয়ে। সবাই খুব খুশি। হৃদ নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে, কিন্তু মিঠিকে এখনো ভালোবাসতে পারেনি সে। মিঠি খুব চেষ্টা করছে হৃদের ভালোবাসা পাওয়ার। নীলা আর মোহিতের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, ওরও খুব খুশি। আর এদিকে রিহান কানাডা চলে গেছে, ওখানে থেকেই জব করবে সে। হয়তো ভালোবাসার মানুষের থেকে পালানোর ধান্দা। পারবে না চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখতে। মেঘা আর অভ্রের দিনগুলো কাটছে ভালোবাসাময়। দুজন দুজনকে ছাড়া অচল প্রায়।